বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমাদের ফাইনাল সাজেশন ভিত্তিক ক্লাস। আমরা এই ক্লাসের মধ্য দিয়েই আমাদের আজকের ক্লাসের সমাপ্ত ঘোষণা করব এবং আজকে আমরা তোমাদেরকে একটি চূড়ান্ত মডেল ক্লাস দিতে যাচ্ছি এবং সাজেশন ভিত্তিক ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে ফাইনাল কিছু কথাবার্তা বলার জন্য, তোমরা কিভাবে কোন রং অ্যান্সার করবা সে বিষয়টা আজকে খুঁটিনাটি বলে দেওয়ার জন্য আজকে আমরা চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে আজকে করার চেষ্টা করবা এবং ক্লাসটা তোমরা উপভোগ করার চেষ্টা করবা এবং আশা করি আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা তোমাদের কালকে পরীক্ষায় কিভাবে লিখবা এই সম্পূর্ণ A to Z তোমরা লিখতে পারবা। সো তোমরা সবাই প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা এবং ক্লাসটা আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। সো আজকে আমার সাথে আছে সুশান্ত স্যার এবং রয়েছে মেহেদী স্যার। তোমরা সবাই একটু কথা বলো, আমি ক্লাসটা একটু শেয়ার দিই। অবশ্যই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভরাত্রি এবং সুস্বাগতম। আজকে আমরা আমাদের স্টুডিও থেকে সর্বশেষ লাইভটি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর জন্য সম্প্রচার করছি। এরপরে হয়তো আর আমরা তোমাদের সাথে দ্বিতীয় বর্ষের কোনো লাইভে আর যুক্ত হতে পারবো না, সুযোগও থাকবে না। সো আজকে আমরা আলোচনা করব আগামীকালকের যে পরীক্ষায় খাতায় তুমি কিভাবে কোন জিনিসটা আনসার করবে, কিভাবে লিখবে, খাতার টোটালি যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা নিয়ে কথা বলবো। আমরা না কোনো রুলস পড়াবো অথবা আমরা তেমন কোনো বিষয়বস্তুর ব্যাখ্যা আমরা দিব। আজকে চেষ্টা করব টোটালি খাতাটা কিভাবে প্রেজেন্ট করতে হবে। ইন টোটাল আমরা খাতার প্রেজেন্টেশনটা একটু দেখানোর চেষ্টা করবো যাতে করে খুব সহজে তোমরা কম লিখেও বা যারা কম পারো তারাও কিভাবে সহজে ভালো নাম্বার পেতে পারো। সো আমি বলবো সুশান্ত স্যারকে উনি যেন ওনার মতামত প্রকাশ করেন। ধন্যবাদ মেহেদী স্যারকে এত সুন্দর উপস্থাপনা তোমাদের জন্য দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের দেখো আজকেই হচ্ছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের সর্বশেষ লাইভ সেশন। আশা করি সর্বশেষ লাইভ সেশনে তোমাদেরকে আমরা সর্বোচ্চ কিছু ট্রিক্স দিব। পরীক্ষাতে খাতাটা কিভাবে গুছিয়ে লিখতে হবে, কত নংগুলা কিভাবে লিখবা এই সম্পর্কে কিছু তোমাদের স্পষ্ট ধারণা দিব। আমরা কোনো রুলসে যাব না, রুলস রাইটিং পার্ট আদার্স যা আছে সব আমরা তোমাদেরকে দিয়েছি। এখন জাস্ট কেবলমাত্র এই পরীক্ষার সন্নিকট মুহূর্তে আমরা এসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। কেবলমাত্র খাতার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে সেই বিষয়ে তোমাদেরকে ফুল একটা কনসেপশন দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছো, আশা করি তোমরা আমাদের ক্লাসটা আজকে খুবই এনজয়মেন্ট করবা। আমাদের যে টপিকসগুলো তোমাদেরকে যেভাবে বলবো, যেভাবে নংগুলা লেখার কথা বলবো, এই রুলসগুলো ফলো করবা। আশা করি তোমাদের একটা কাঙ্ক্ষিত একটা ফলাফল চলে আসবে। কারণ দেখো আমরা তো বিগত অনেক দিন ধরে পড়াচ্ছি, জানি কোনটা কিভাবে লিখতে হয়, কোনটার পরে দিতে হয়, এই যে স্পেসিফিক প্যাটার্নগুলো, এই প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের তো দেখা যাচ্ছে পরীক্ষা যেহেতু খুব স্বল্প সময়ে চলে আসছে, তোমাদের সময় আর নষ্ট করবো না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের টপিকসে। আমাদের সর্বপ্রথম ইমরান স্যার আছে। ইমরান স্যার তোমাদের পেসেজ পার্টটা আনসারগুলো কীভাবে দিতে হবে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিবে। আমরা গ্রামার পার্টটা, মেহেদী স্যার রাইটিং পার্ট, এইভাবে সবাই মানে তিনজন স্যারই তোমাদের কাছে ফুল লেখার ফরম্যাটটা একটু বলে দেবো। তাহলে আমরা আর সময় নষ্ট না করি, এখন আমি বলছি ইমরান স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি তোমাদেরকে পেসেজ পার্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। স্যার এখন তোমাদেরকে পেসেজ পার্টটা নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ স্যারদেরকে। আমরা তাহলে আমাদের সরাসরি তোমাদের মনে করো এটা হচ্ছে পরীক্ষার খাতা, তো পরীক্ষার খাতার মধ্যে তোমরা কিভাবে লিখবা আমরা টোটাল বিষয়টা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা প্রত্যেকে আজকে এই ক্লাসটা দেখো, আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা মডেল কোয়েশ্চেন দিচ্ছি, গুরুত্বপূর্ণ টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চেন দিচ্ছি। সেই মডেল কোয়েশ্চেনটা কি, সেটা দেখো তোমাদের এই বছর সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে, সব প্রশ্ন আসবে সাম্প্রতিক তথ্য থেকে প্রশ্ন আসবে। সো সাম্প্রতিক তথ্য থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কোন কোন প্রশ্নগুলো আমরা দেখবো, সেইখান থেকে আমরা একটা প্যাসেজ নিয়েছি। সেটা স্টুডেন্ট রেভলিউশন, দ্য স্টুডেন্ট রেভলিউশন 2024 বিগেন অ্যাজ পিসফুল প্রটেস্ট লেড বাই ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। অর্থাৎ আজকে যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টদের ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল যে আলোচনাটা ছিল সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো এখন বিষয়টা তোমাদের প্যাসেজ কোন জায়গা থেকে আসবে, কি প্যাসেজ আসতে পারে সেটা কোনো ম্যাটার করে না। আমরা আজকে তোমাদেরকে অনেকবার নিয়ম পড়াইছি,
আজকে আবারও তোমাদেরকে বিশেষ কিছু নিয়ম দেখাবো, যে নিয়মগুলোর মাধ্যমে তোমরা সহজেই পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। সেই নিয়মগুলা আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। সো তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসে আমি যে নিয়মগুলা বলবো এবং আগামীকালকে ঠিক সেমভাবে সেই নিয়ম অনুযায়ী কালকে পরীক্ষার হলে লেখার চেষ্টা করবা। আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো এবং তোমরা ভালো করে যদি আমার নিয়মগুলা ফলো করো, অবশ্যই অবশ্যই কালকে ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে, যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা আমাদের প্রিয় শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা সবার কাছে শেয়ার করে দাও, যেন তারাও আজকের ফাইনাল সাজেশন ক্লাস থেকে আমাদের ফাইনাল মডেল কোয়েশ্চেনটা থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে দিতে পারে। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা টোটাল 100 মার্কের পূর্ণাঙ্গ একটা কনসেপশন তৈরি হবে, পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে কালকে পরীক্ষার হলে যাইতে পারবা। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের ক্লাসটা সরাসরি শুরু করে দেই। আমরা ক্লাসটা একটু সরাসরি শুরু করে দেই। তোমরা সবাই প্রত্যেকে ক্লাসটা একদম মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। হ্যাঁ, তোমরা প্রত্যেকে ক্লাসটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা, অনেক অনেক বেশি উপকৃত হবা। সো প্রত্যেকেই আমরা ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখি। দেখো, আমাদের প্যাসেজ তো কমন আসবে না, বা এটা আমরা প্রত্যেকেই জানি, প্যাসেজ কমনও আসতে পারে, আনকমনও আসতে পারে। তো যাই হোক, আমার প্রথমে কাজ হচ্ছে প্রশ্নটা হাতে নিয়ে প্রথমে প্যাসেজের একটা দুইটা লাইন একটু পড়ার চেষ্টা করব। প্রথমে একটা লাইন বা দুইটা লাইন পড়ার চেষ্টা করব এবং লাস্টের দিকে দেখো, সেভারাল গভর্নমেন্ট প্রমিস টু ইনক্রিজ এডুকেশনাল বাজেটস, ইমপ্রুভ জব সেক্টরস অ্যান্ড অ্যালাউ দ্য মোর ওপেন ডিসকাশন ইন ক্যাম্পাস। তো যাই হোক, এখানে আমরা শেষের দুইটা লাইন পড়লাম যে সরকার বলেছিল তাদেরকে ভালো কিছু সুযোগ সুবিধা দিবে এবং ভালো কিছু উন্নতি করবে বা করার কিছু আশ্বাস দিয়েছিল। তো আমরা শেষের যে দুইটা তিনটা লাইন আছে, এই দুইটা তিনটা লাইন পড়লাম। এরপর দেখো, আমাদের পরের প্রশ্নটা কি আসবে, অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চন। তোমাদের এখানে এর আগে 3 দোকানে বা 2 দোকানে 4 দুইটা বা তিনটা প্রশ্ন থাকতে পারে। আমরা ধরে নিই প্রত্যেকটা প্রশ্ন থেকে 3 দোকানে 6 মার্ক তোমাদের থাকতে পারে। তো আমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু। একটা ধরো শুরু হচ্ছে হোয়াট, হাউ, হোয়াট দিয়ে। তো আমরা হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার যেটাই হোক, আমরা ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো টোটালি আমাদের বাদ দিতে হবে। প্রশ্ন যখন অ্যান্সার করব, শুধুমাত্র আমার সাবজেক্ট দরকার, ভার্ব এবং অবজেক্ট দরকার। এই 3টা বিষয় আমার প্রথমেই দরকার। তাহলে আমি অবশ্যই কি করব, আমরা হোয়াট, হাউ এগুলো টোটাল বাদ দিয়ে অক্সিলারি ভার্বটা বাদ দেবো, সাবজেক্টটা খুঁজে বের করব। দেখো, হোয়াট আর দ্য মেইন কজেস অফ দ্য স্টুডেন্টস রেভলিউশন 2024 স্টুডেন্ট রেভলিউশনের মূল কারণ কি ছিল, প্রধান কারণ কি ছিল। এরপর দেখো, হাউ ডিড স্টুডেন্টস স্প্রেড দেয়ার মুভমেন্ট, তারা কিভাবে তাদের আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিল। এরপর দেখো, হোয়াট ইজ দ্য মেইন লেসন ফ্রম দ্য স্টুডেন্ট রেভলিউশন 2024, তুমি এই 2024 স্টুডেন্ট রেভলিউশন দ্বারা কি শিক্ষা পেয়েছো বা এখানে কি মোরালটা কি, মোরাল অফ দ্য স্টোরিটা কি, তোমরা এখান থেকে এটা লিখতে হবে। তো দেখো, আমার প্রথমে যে কাজটা করতে হবে, আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর এ। আমার যে যে বিষয়গুলো দরকার, ধরো এখানে দ্য মেইন কজেস অফ দ্য স্টুডেন্টস রেভলিউশন, প্রধান কারণটা কি ছিল স্টুডেন্ট রেভলিউশনের 2024। তো আমার স্টুডেন্ট রেভলিউশনের কথাটা, এটার কারণটা, কজেসটা, এবং এখানে কজেস শব্দটা আমার প্যাসেজে কোথাও না কোথাও রয়েছে। তো আমার প্যাসেজে যে জায়গায় থাকবে, আমি খুঁজে খুঁজে প্যাসেজের সেই জায়গার উত্তরটা দেখে দেখে আমি এখানে বের করে জাস্ট এখানে ফটাফট লিখে দিব। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এটা হচ্ছে কি আমার প্রথম কাজ। তারপরে দেখো, আমরা পরে যে বিষয়টা করব, সেই বিষয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে স্টুডেন্টস স্প্রেড দেয়ার মুভমেন্ট মেইনলি থ্রু দেয়ার সোশ্যাল মিডিয়া ইউনিটিং বয়েজ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তারা কি করছিল, তাদের যে আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিল কিভাবে, সোশ্যাল মিডিয়া দ্বারা। তো আমার প্রধান কারণ হচ্ছে আমরা এইভাবে 1 2 3 এভাবে 1 নং প্রশ্ন উত্তর 1 এর এ দিয়ে প্যাসেজ থেকে মূল যে লাইনগুলো আছে সেই লাইনগুলো খুঁজে খুঁজে বের করে অ্যান্সার দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো, আমাদের পরে কি আসবে, আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি। আমাদের 1 এর বি হচ্ছে, দেখো এখানে আসবে কি, 1 এর বিতে আসছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এবং হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া অফ দিস প্যাসেজ। তো প্যাসেজে তোমার একটা আছে মেইন আইডিয়া এবং একটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, এই দুইটা জিনিস তোমাদের থাকবে। তাহলে আমরা মনে রাখবো সাপোর্টিং আইডিয়া এবং মেইন আইডিয়া যখন লিখবো, আমরা এর উপর লিখবো আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি।
লেখার পরে আমি একটা বক্স অঙ্কন করব। বক্সের মধ্যে এক পাশে লিখবে মেইন আইডিয়া এবং অপর পাশে লিখবো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এক পাশে হচ্ছে মেইন আইডিয়া এবং অপর পাশে লিখবো কি সাপোর্টিং আইডিয়া। দুইটা জিনিস আমার লেখার পরে দেখো আমার লিখতে হবে যে কোনো প্যাসেজের ক্ষেত্রে মেইন আইডিয়ার লাইনটা লিখতে হবে এরকম ভাবে। কেমন? The main idea of this passage is about student revolution। আমরা প্রথম যে লাইনটা ছিল সেটা কি? স্টুডেন্ট রেভলিউশন 2024 অর্থাৎ ছাত্র আন্দোলন সম্পর্কে এই প্যাসেজটার মেইন আইডিয়া। তাহলে আমরা দেখো আমাদের প্যাসেজের প্রথম যে লাইনটা ছিল সেই লাইনটা লিখলে আমার মেইন আইডিয়া হয়ে যাচ্ছে এবং আমার শুরুর দিকে এইভাবে লিখতে হবে দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ ইজ অ্যাবাউট স্টুডেন্ট রেভলিউশন 2024। তাহলে আমার এটা হচ্ছে এইভাবে লিখতে হবে। দেন দেখো সাপোর্টিং আইডিয়াতে এখানে প্যাসেজের গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি লাইন তোমাকে লিখতে হবে। 3 থেকে 4টি লাইন হচ্ছে আমার এই সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। তাহলে আমার মেইন আইডিয়ার যে লাইনগুলো আছে বা মেইন আইডিয়ার যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজ থেকে যে লাইনটা লিখলাম সেটার সাথে আরো 2-3টা লাইন বাড়তি যুক্ত করতে হবে। এখন তুমি চাইলে এখানে একটা টেকনিক করতে পারো, সেটা হচ্ছে আমরা যে প্রশ্নগুলো লিখেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তরগুলো হচ্ছে আমি এখানে বসাই দিতে পারি। অর্থাৎ আমাকে এখানে যে 3টা প্রশ্ন বলা হয়েছিল উত্তর করার জন্য এই 3টা প্রশ্ন হচ্ছে আমি সাপোর্টিং আইডিয়াতে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার এই 3টা প্রশ্ন প্যাসেজে থাকবে, এই 3টা প্রশ্ন সাপোর্টিং আইডিয়াতে লিখে দিলেও আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি হচ্ছে একটা মার্ক পেতে পারি। তাহলে অবশ্যই তোমরা এই প্যাসেজ থেকে বাক্য লিখবা 3 থেকে 4টি বাক্য লিখতে হবে, 3 থেকে 4টি। যেহেতু এখানে 4টা মার্ক এই জন্য আমাদের এই মেইন আইডিয়া হবে 1 বাক্যে এবং সাপোর্টিং আইডিয়া হবে 4 বাক্যে। এরপরে চলে যাচ্ছে আমাদের পরের যে দেখো আমাদের পরে হচ্ছে সি তে দেখো রাইট দ্য মিনিং। এখানে ওয়ার্ড মিনিং বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ এখানে তোমার কয়েকটা বাক্য তৈরি করতে হবে, ওয়ার্ড মিনিং তৈরি করতে হবে, কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন এখানে আছে রেগুলেশন, ইউনিটি, প্রটেস্ট, ডিটারমিনেশন, ফ্রিডম। দেখো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার হচ্ছে গিভেন ওয়ার্ড হচ্ছে এইগুলো বলা হয় গিভেন ওয়ার্ড। এই গিভেন ওয়ার্ডগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে এবং সাথে সাথে তোমাকে সিনোনিম শব্দ লিখতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। তাহলে আমার লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর সি। আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর সি লেখার পরে এক পাশে লিখতে হবে গিভেন ওয়ার্ড, এক পাশে হচ্ছে মিনিং ওয়ার্ড এবং এক পাশে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স। বুঝতে পারছো? মেকিং অফ সেন্টেন্স। তাহলে দেখো গিভেন ওয়ার্ড হচ্ছে প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেটাকে বলা হয় গিভেন ওয়ার্ড। আর মিনিং ওয়ার্ডটা হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ তুমি এই শব্দটার সেম সিমিলার ওয়ার্ড লিখতে হবে। এরপরে মেকিং অফ সেন্টেন্স অর্থাৎ এটা হচ্ছে গিভেন ওয়ার্ডটা দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ গিভেন ওয়ার্ড যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দিয়ে তোমার এখানে বাক্য তৈরি করতে হবে। মাথায় রাখতে হবে আমার গিভেন ওয়ার্ড দেওয়া থাকবে, প্রত্যেকটাই প্যাসেজে দেওয়া আছে। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্যাসেজে দেওয়া আছে। এখন তুমি যদি এই গিভেন ওয়ার্ডটার পরে মিনিং ওয়ার্ডটা না বোঝো, না পারো, তাহলে জায়গাটা এভাবে খালি রাখবা, এইভাবে খালি রাখবা। যদি সমার্থক শব্দ পারো আলহামদুলিল্লাহ, না পারলে জায়গাটা খালি রাখবা। এরপরে দেখো আমার এখানে বাক্য তৈরি করতে হবে কোনগুলো দিয়ে? এই গিভেন ওয়ার্ড দিয়ে। এই ওয়ার্ডগুলো আমাদের রেগুলেশন, ইউনিটি, প্রটেস্ট, ডিটারমিনেশন সবগুলো ওয়ার্ড কিন্তু আমাদের প্যাসেজে দেওয়া আছে। এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমি এখানে নিয়ে দিব। দেখো এই যে প্রটেস্ট শব্দটা কিন্তু এখানে আছে, প্রটেস্ট, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে রেগুলেশন শব্দটা কিন্তু আছে। বুঝতে পারছো? রেগুলেশন, প্রটেস্ট সবগুলো শব্দ কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে। এরপরে দেখো আমাদের যে আরেকটা শব্দ দেখো এখানে রেগুলেশন, এই রেগুলেশন শব্দটা কিন্তু এখানে রয়েছে। এরকম ভাবে ডিটারমিনেশন, এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এই প্যাসেজ থেকে দেখে দেখে আমার হচ্ছে যে লাইনটা আছে, যেমন স্টুডেন্ট রেগুলেশন, এই লাইনটা কিন্তু এখানে পেয়েছি, এই প্রটেস্ট শব্দটা কিন্তু এখানে পেয়েছি। অর্থাৎ যে যেখানে ওয়ার্ডটা পাবো সেই ওয়ার্ডের লাইনটা পুরোপুরি আমার হচ্ছে লিখে দিতে হবে। তাহলেই কিন্তু আমার এখানে কি হয়ে যাবে? এখানে আমার কি হয়ে যাবে? আমাদের এই যে গিভেন ওয়ার্ড যেটা আছে এই গিভেন ওয়ার্ডটা লেখা হয়ে যাবে। এই ছিল আমাদের গিভেন ওয়ার্ড লেখার নিয়ম। এরপরে দেখো আমাদের পরে আসতেছে কি? পরে আসতেছে সামারি। দেখো সামারি লেখার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মাথায় রাখবা। সামারি লেখার কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিভাবে তোমাকে সামারি লিখতে হবে। সামারি লেখার জন্য আমাদের যে মূল প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি বাক্য লিখতে হবে। অর্থাৎ আমাদের
মূল যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে 4 থেকে 5টি বাক্য তোমাকে লিখতে হবে। এখন 4 থেকে 5টি বাক্য লেখার জন্য যে কাজটা করতে হবে, আনসার টু দ্য কোশ্চেন নং 1 এর ডি লেখার পরে তোমাকে এভাবে লিখতে হবে সামারি। এরকম ভাবে সামারি লেখার পরে কোলন চিহ্ন দিবা, দেওয়ার পরে তোমার যে কাজটা করতে হবে সামারি থেকে যে কোনো 5টা বাক্য লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, ফ্রম দ্য রিডিং এন্ড দ্য প্যাসেজ উই ক্যান সে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা দ্য প্যাসেজ ডিল উইথ, যা প্যাসেজটা কি সম্পর্কে আসছে। প্রথমে যে আমাদের সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়ার যে লাইনটা ছিল, এই মেইন আইডিয়ার যে প্রথম যে টাইটেলটা ছিল অথবা বাক্যের যে বা প্যাসেজের যে প্রথম লাইনটা থাকে সেই লাইনটা একটু পরিবর্তন করে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের সামারি প্রথম লাইন। এর পরে দেখো যে কাজটা করব, প্যাসেজের প্রথম বাক্য পরিবর্তন সাপেক্ষে কিছুটা লিখতে হবে, প্রথম বাক্যটা পরিবর্তন করে। এরপরে দেখো অ্যানসারিং কোয়েশ্চেনের উত্তরগুলো 3টা প্রশ্ন একটা বাক্যে বানাবো। আমরা জাস্ট কি করব, বাক্যগুলো ক্ষমা দিয়ে 3টা বাক্য আমরা এই কি করব, এই অ্যানসারিং কোয়েশ্চেনগুলো সব বসায় দিব। দেখো কত সুন্দর টেকনিক। তারপর দেখো আমরা সাপোর্টিং আইডিয়ার যে 3টা লাইন রয়েছে, সেই যে সাপোর্টিং আইডিয়ার 3টা লাইন, এই লাইনগুলো আমরা চাইলে এখানে বসাতে পারি। এরপরে দেখো আমাদের সর্বশেষ প্যাসেজের যে শেষের লাইনটা রয়েছে, এই লাইনটা একটু হালকা পরিবর্তন করে তুমি জাস্ট বসায় দিবা। তাহলে হচ্ছে তোমার এই প্যাসেজের উত্তর লেখার একদম সহজ, এবং হচ্ছে তোমরা এই সামারিটা এইভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে এই ছিল সামারি লেখার নিয়ম। তোমরা সামারি এবং হচ্ছে তোমাদের এখান থেকে যে তোমাদের গিভেন ওয়ার্ড বা মিনিং ওয়ার্ড, এখান থেকে তুমি যদি এটা খালি রাখো তাও তুমি হাফ করে পাবা, এখানে হাফ করে মার্ক পাবা। এরপর দেখো এখান থেকে তোমাদের যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যে টেকনিকে বা নিয়মে বলছি, তোমরা এখান থেকে লিখলেও তোমরা 3 করে পাবা বা 4 করে পাবা। এরপর দেখো আমাদের এইখানে প্রশ্নগুলো উত্তর করার নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওভারঅল একটা প্যাসেজ কিভাবে লিখতে হয় সেই প্যাসেজটা লেখার নিয়ম তোমাদেরকে বলে দিয়েছি। এবার তোমাদেরকে গ্রামারগুলো কিভাবে আনসার করবা, প্রত্যেকটা গ্রামার কিভাবে রিটেন পার্ট, গ্রামার পার্ট 2 নং থেকে 3 নং থেকে শুরু করে তোমাদের 14 নং পর্যন্ত সবগুলা আমাদের স্যাররা বুঝিয়ে দিবে। তো আমি প্যাসেজ পার্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্যাসেজ পার্ট থেকে কারো কোনো প্রবলেম বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু জানাও। তোমাদের পাস মার্ক হচ্ছে 40-এ পাস, অর্থাৎ 100 মার্কের পরীক্ষায় তোমাকে যে কোনোভাবে 40 পাইতে হবে, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে 50-এর বেশি বা 60। আমরা 60-70 পরীক্ষার হলে আনসার করব। অর্থাৎ প্যাসেজের যে আজকে টেকনিক শিখাইলাম, বিশ্বাস রাখো, ট্রাস্ট করো, তোমরা প্যাসেজ থেকে অনায়াসে প্যাসেজ থেকে তোমরা 15-16 পাবে। অর্থাৎ আমি যে টেকনিকে বললাম এই টেকনিকটা তুমি ফলো করলে তুমি 15-16 অনায়াসেই পাবে। সো যাই হোক, এবার হচ্ছে আমি তোমাদেরকে গ্রামারের অ্যান্সার করতে বলবো। গ্রামার কিভাবে অ্যান্সার করবা, গ্রামারের বিষয়টা তোমাদেরকে দেখাই। সো গ্রামারের বিষয়টা দেখানোর জন্য এই পর্যায়ে আমি সুশান্ত স্যারকে বলবো, সুশান্ত স্যার আপনি একটু গ্রামারের 2 নং প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে এটা একটু জাস্ট বুঝান, পরে আমরা আবার রিটেন পার্টে আসতেছি। স্যার আপনি একটু জাস্ট হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে এটা একটু বলে দেন, একটু কষ্ট করে। ধন্যবাদ। আমরা আশা করি পেসেজ নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। পেসেজ নিয়ে যত কনফিউশন ছিল স্যার তোমাদের সব সলভ করে দিয়েছে। আমরা এখন কিসে চলে আসবো, আমাদের টপিক হচ্ছে এখন কারেকশন। আমরা 2 নঙে দেখি সবাই কারেকশন। তাহলে তোমরা কথা একটা মনে রাখবা, কারেকশন দেখো পরীক্ষায় কয়টা আসে, পরীক্ষায় তোমাদের 60টা সেন্টেন্স থাকবে। কয়টা থাকবে? 60টা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি সবগুলোই লিখবো? না, যে কোনো 5টা, তুমি যেগুলা পারবা কেবলমাত্র ওইগুলা লিখলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারো স্যার আমরা যে কারেকশন লিখবো আমরা কি কেবলমাত্র আনসার লিখবো? নো, আমাদের কারেকশন লিখতে গেলে ফুল সেন্টেন্স লিখে আনসারটা করতে হবে। তাহলে তোমরা বিষয়টা এরকম, যখন কারেকশনটা লিখলা, ধরো আনসার টু দি কোয়েশ্চেন নো, তাহলে আমরা কি দিলাম তোমাদেরকে একটু দেখাই, দিলাম আনসার টু দি কোয়েশ্চেন নো। এভাবে আনসার টু দি কোয়েশ্চেন নো দেওয়ার পরে টু না, ঠিক আছে না? কয় নঙে থাকে? এটা 2 নঙে থাকে। তাহলে তোমরা কেবলমাত্র কি করবা, আমরা বলেছি কারেকশন লেখার ক্ষেত্রে এট ফার্স্টে মাথায় রাখবা কখনো শুধু উত্তর লেখা যাবে না, ফুল সেন্টেন্স মেকিং করতে হবে। আর কারেকশন নিয়ে আমরা তোমাদেরকে অনেক স্ট্রাকচার দিয়েছি, আশা করি স্ট্রাকচারগুলো তোমরা সম্পর্কে সবাই অবগত। তবু আমি আবারও একটু কিছু বলে দিচ্ছি, দেখো স্ট্রাকচারগুলো আমরা বেশি সময় তোমাদেরকে নষ্ট করবো না, জাস্ট খালি ফরম্যাটগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা বলেছি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু ব্যবহার
ব্যবহার এই জায়গা থেকে তোমাদেরকে মার্কিং করে দিয়েছিলাম, তোমরা সবাই জানো কোনগুলা। যেমন বলেছিলাম তোমরা এই যে যেমন ডাই নিয়ে কয়েকটা শব্দ আছে, অ্যাকিউজড নিয়ে শব্দ আছে, এরপরে অ্যাবসেন্ট আছে, এরপরে কি আছে, এই যে 4টা শব্দ আমরা মার্কিং করে দিয়েছি, এগুলো হচ্ছে বিগত সালে বারবার এসেছে, এইগুলো তোমাদের একটু বেশি পড়তে হবে। তাহলে আমরা কি দেখেছি? প্রিপোজিশনের ব্যবহার। পরবর্তীতে আর দেখতে পারি কি, আমরা দ্বিতীয় নম্বরে বলতে পারি কিছু কিছু সময়, অনেক সময় আমরা দেখবো কিছু প্রিপোজিশন ভুল ব্যবহার থাকবে, মানে এগুলোর সাথে প্রিপোজিশন হবে না, এরকমও কিছু টাক্সার আমাদের থাকবে, মানে প্রিপোজিশনের ইরর মিস্টেক এইগুলা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় ওয়ার্ডের পরিবর্তন। কিসের পরিবর্তন? তোমরা সবাই জানো ওয়ার্ডের পরিবর্তনের ক্ষেত্রে সব শেখার প্রয়োজন নেই, কেবলমাত্র আমরা এই 3টা শব্দ শিখবো। উইটনেস, উইটনেস থাকলে ইভিডেন্স হবে, ইনভেনশন থাকলে কি হবে? ডিসকভার হবে। আমরা দেখতে পাচ্ছি রিগার্ড থাকলে কি হবে? কনসিডার হবে। কেবলমাত্র এই 3টা ওয়ার্ডের পরিবর্তন শিখলে তোমাদের এনাফ, আর বাকি দরকার নেই। এখন দেখো আমরা চলে আসছি খুবই খুবই ইম্পর্টেন্ট, একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক কথায় বলতে পারো এই রুলটা শিখা মানে 1 নাম্বার পরীক্ষায় আনসার করতে পারা সবারই কিন্তু হয়ে যাবে। তাহলে তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো কি বলেছি আমরা, অবশ্যই কি হবে? অবশ্যই তোমাদেরকে হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখো এই যে দেখতে পাচ্ছি সিনিয়র, তোমরা সবাই একটু মনোযোগ দাও। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র, জুনিয়র, প্রেফার, ইনফেরিয়র, সুপিরিয়র, এই শব্দগুলো যদি কখনো কোনো বাক্যে থাকে তোমাদের অলওয়েজ দেন না দিয়ে কি দিবা? শিক্ষার্থী বন্ধুরা দেন না দিয়ে তোমরা চোখ বন্ধ করে টু বসিয়ে দিবা। কি বসিয়ে দিবা? টু। তাহলে আমরা বলছি সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এইগুলো থাকলে অলওয়েজ আমরা কি দিব? এইগুলো থাকলে অলওয়েজ আমরা দেন না বসিয়ে টু বসিয়ে দিব। এই তো দেখো 4 নাম্বার রুলসটা আমি বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4 নাম্বার রুলসটা তোমাদেরকে আমি কি বলে দিয়েছিলাম? কিছু শব্দের সাথে প্রিপোজিশন বসে না। কি করে না? প্রিপোজিশন বসে না। তাহলে আমরা এই জায়গায় অনেকগুলো শব্দ দেওয়া আছে, সবগুলা কি বলবো? নো, আমি তোমাদেরকে সিলেক্ট করে দিব, কেবলমাত্র এই শব্দগুলো শিখবা। যেমন কি হতে পারে? ডিসকাস হতে পারে, রেজেম্বলস হতে পারে, আমরা দেখতে পারি ডেসক্রাইব, এই শব্দটা পড়বা, রিজাইন। এই যে 4টা শব্দ আমি আন্ডারলাইন করে দিয়েছি, কেবলমাত্র এই 4টা শব্দ পড়লে এনাফ, আর কোনো প্রয়োজনই নাই। আশা করি তোমরা বুঝতে পারছো কোন শব্দগুলোর সাথে প্রিপোজিশন বসে না। আচ্ছা, আবার একটু বলে দেই, তোমরা জানো সবাই প্রেপার, প্রেপারের সাথে আমরা কি বলেছি? দেন না বসে অলওয়েজ কি বসে? টু বসে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি কখনো প্রেপারের সাথে 2টা বার থাকে, কয়টা বার বলেছি শিক্ষার্থী বন্ধুরা? যদি কখনো 2টো বার থাকে অলওয়েজ 2টা বারের সাথে কি বসাবো? তোমরা সবাই জানো 2টি বার থাকলে অলওয়েজ 2টা বারের সাথে আমরা আইএনজি বসিয়ে দিব। তাহলে আমরা চলে আসি রুল 6 এ। আমরা বলেছি লেট যুক্ত বাক্য, লেট থাকলে কারেকশনে অলওয়েজ কি হয়? অবজেক্ট হয়। তাহলে তোমরা জানো তো অবজেক্ট কোনগুলো? অবশ্যই আমরা সবাই জানি। তাহলে লেটের পরে কি হচ্ছে? সবসময় অবজেক্ট প্রব। এই রুলসগুলো দেখো রাইট ফ্রম ভার্বের সাথে সবগুলা মিল। যেমন ইট ইজ হাই টাইম থাকলে আমরা জানি বি টু বসে, এই এস ইফ, এস দো, উইস থাকলে সবসময় ওয়ার বসে। এইগুলো আমরা রাইট ফ্রম ভার্বে পড়ে আসছি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এইগুলো থাকলে অলওয়েজ কি বসে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে আমাদের কার সাথে মিল আছে? এইগুলো আমাদের রাইট ফ্রম ভার্বের সাথে সবগুলা ম্যাচিং। কিন্তু আরেকটা টাকচার তোমাদেরকে দেই, যেটা পরীক্ষায় তাকেই ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এটার সাথে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? অলওয়েজ আমরা আইএনজি বসাবো। তাহলে আশা করি কারেকশনের আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই যে আমি টাকচারগুলো বলে দিয়েছি, এইগুলা পড়লেই এনাফ। তাহলে এখন তোমাদের বিষয় হচ্ছে, আবারও আমি স্মরণ করে দিচ্ছি, আমরা যখন কারেকশনটা আনসার করব আমাদের কি করতে হবে? আমাদের কেবলমাত্র উত্তর লিখলে হবে না, প্রশ্ন সহ আমাদের লিখতে হবে। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। এই তো তোমাদের স্যার পরবর্তী টপিকস নিয়ে আসবে, ওইটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা সবাই তাহলে দেখো, এই তো স্যার তোমাদেরকে টপিকসগুলো বুঝিয়ে দিবে। ধন্যবাদ স্যারকে। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল, আমরা রিটেন পার্টে আরও একটি ক্লাসে রিটেনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করবো। সবাই তোমরা প্রত্যেকে এবার হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 3 যাচ্ছি। দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 3 আমাদের দেখো কি কি থাকবে। রাইট এ পোস্টার অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, তোমাদের থাকবে পরিবেশ দূষণ, একটা থাকবে পোস্টার এবং আরেকটা থাকবে ওয়ার্ড। সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, হ্যাঁ, ইউ কলেজ উইল বি ক্লোজড ঈদুল ফিতর, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। অর্থাৎ তোমাদের যে 3 নং রয়েছে, এই 3 নংয়ে তোমাদের থাকবে একটা পোস্টার এবং থাকবে একটা হচ্ছে নোটিশ থাকবে। আমরা বারবার বরাবরই বলেছি যে তোমরা কি পড়বা? নোটিশ পড়বা এবং হচ্ছে তোমরা কি পড়বা? পোস্টার পড়বা। পোস্টার এর নোটিশ দুটো থেকে একটা 100% আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের রয়েছে এছাড়াও স্লোগান রয়েছে,
মেমো রয়েছে, স্লোগান, মেমো, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তোমরা এইগুলো বাদ দিয়ে স্কিপ করে তোমরা অন্তত পোস্টার এবং হচ্ছে তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই তোমরা নোটিশটা পড়ে যাবা। তবে তোমাদের এই বছর স্লোগানটা আসার সম্ভাবনা রয়েছে বেশি, পোস্টারের পাশাপাশি তোমাদের অবশ্যই এই বছর স্লোগান আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু সাম্প্রতিক তথ্য দিবে, তোমরা মাথায় রাখবা স্লোগান তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। জুলাই মুভমেন্টে, জুলাই আন্দোলনে তোমাদের স্টুডেন্ট বৈষম্যতার বিরোধী ছাত্ররা অনেক বেশি স্লোগান দিয়েছিল, তো এই জন্য স্লোগানের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্লোগান এবং পোস্টার সেম কোয়ালিটির বা সেম ক্যাটাগরির একই নিয়মে লিখতে হয়। অর্থাৎ তোমরা মনে রাখবো তোমাদের জন্য এটা হচ্ছে পরীক্ষার খাতা, তো পরীক্ষার খাতার মধ্যে কিভাবে আমরা হচ্ছে পোস্টারটা লিখবো, পোস্টার অ্যান্সার করব, সেটার নিয়মটা তোমাদেরকে বলে দেই। মনে রাখবা, যদি তোমরা হচ্ছে এই পোস্টারটা অ্যান্সার করতে যাও, প্রথমে হচ্ছে তোমাদের লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 3 নং প্রশ্নের উত্তর। তো আমাদের বইয়ের কিন্তু এটা একটা ফরম্যাট ছিল, ফরম্যাট 1, আমাদের বইয়ের বা সাজেশনের ফরম্যাট ছিল 1। তাহলে দেখো আমরা প্রত্যেকে কি করব, এরকম ভাবে একটা বক্স অঙ্কন করব। বক্স অঙ্কন করার পরে আমরা লিখবো এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস ইজ গিভেন বিলো। প্রশ্নের যে বিষয়টা ধরো আসলো স্টুডেন্ট মুভমেন্ট বা স্টুডেন্ট রেভলিউশন, তো যেটা আসো অথবা আসলো প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, মানে আমরা ইজ এ কার্ডসের আগে লিখবো ফুড অ্যাডাল্টারেশন ইজ এ কার্ডস, এটা একটা অভিশাপ। বি সেফ, নিজেকে নিরাপদ রাখো, এবং বি অ্যাওয়্যার, সচেতন হও। এরপরে আমরা এরকম ভাবে একটা বক্স অঙ্কন করবো, এরকম ভাবে কি করব, একটা বক্স অঙ্কন করব। বক্স অঙ্কন করার পরে আমার যে কাজটা করতে হবে, এরকম ভাবে স্টার চিহ্ন দিতে হবে, স্টার চিহ্ন, এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে আমার বাক্যগুলো লিখতে হবে। তাহলে দেখো আজকে একটি মাত্র পোস্টার দেখাচ্ছি, এই একটা পোস্টার তোমাদের 4টা মার্ক 100% প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। এবং তোমাদের যদি তোমরা পরীক্ষার হল পর্যন্ত এই নিয়মটা পড়ে ভাই যাইতে পারো, তুমি অনায়াসে 4টা মার্ক পাবা, ঠিক আছে? কোনো কথা নয়, তোমরা সরাসরি ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে দেখো আমার লিখতে হবে প্রথমে ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা আমাদের মানব বা সামাজিক বা মানবিক জীবনকে কি করে, ধ্বংস করে। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল সোসাইটি, এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য ক্ষতিকর। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, প্রশ্নের যে বিষয়টা রয়েছে সেই প্রশ্নের বিষয়টা লিখতে হবে। মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। ডেভেলপ মোরাল সেন্স, মানুষের ভিতরে নৈতিক যে মূল্যবোধটা আছে সেটা বৃদ্ধি করতে হবে। মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, জোরালো আলোচনা সভা, প্রতিসভা, এই সভাগুলো করতে হবে। রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল, মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যারা সমাজের কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের নিকট আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে সবাই আমাদের দেখো একটা পোস্টার লেখার পরে সর্বশেষ কি লিখতে হয়, সর্বশেষ লিখতে হয় সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই। তাহলে লিখতে হবে দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, ঢাকা 1202 কলাবাগান, যেটা হচ্ছে তুমি লিখতে পারো। তাহলে তোমাদের যদি স্লোগান আসে, স্লোগানগুলোও তোমাদের উপরে এরকম ভাবে একটা স্লোগান লিখতে হবে, এরকম কর্নারে তোমাদের স্লোগান লিখতে হবে। তারপরে তোমার গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপরে স্লোগান আসবে সেই বিষয়টার উপরে 2-3টা তোমার লাইন, তোমাকে সেন্টেন্স অবশ্যই মেক করতে হবে। এই ছিল তোমাদের একটা পোস্টার লেখার নিয়ম, এবং আশা করি তোমরা অবশ্যই রাইটিং পার্টে এই পোস্টারটা বেশি ফোকাস করে যাবা। এরপর দেখো আমাদের পরে দেখো যদি আসে অর দিয়ে আনসার টু দ্য কোয়েশ্চেন নং, নোটিশ আসে অর দিয়ে তোমাদের আসলো নোটিশ। তাহলে দেখো নোটিশটা কেমনে অ্যান্সার করবা। নোটিশ অ্যান্সার করার জন্য এরকম ভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, এরকম ভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, এরকম ভাবে উপরে লিখতে হবে নোটিশ। এরপর তোমার এখানে একটা ডেট দিতে হবে, তারিখ দিতে হবে। তুমি যে তারিখে তোমার নোটিশটা লিখতেছো সেই তারিখের উপর একটা এখানে ডেট দিতে হবে। ডেটটা দেওয়ার পরে অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দিস কলেজ আর ইনফর্ম দ্যাট, এই কলেজের সকল ছাত্রছাত্রী কর্মচারী বৃন্দ জানানো যাচ্ছে যে কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ, যে কোনো একটা কারণে কলেজ বন্ধ হবে। ফ্রম টু, কত তারিখ থেকে কত তারিখ, ধরো এখান থেকে বললাম 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। বাট দ্য কলেজ অফিস উইল ফাংশন নর্মালি, কলেজের যে ফাংশন রয়েছে বা কলেজের কার্যক্রম স্বাভাবিকভাবেই হবে। দ্য কলেজ উইল রিওপেন অন অ্যাজ ইউজুয়াল, কলেজটা আবার পুনরায় খোলা হবে, ধরো হচ্ছে 13 তারিখ হচ্ছে আবার কলেজটা পুনরায় চালু হবে। তাহলে আমাদের এখানে দ্য প্রিন্সিপাল এক্স কলেজ, এখানে একটা কলেজের নাম লিখতে হবে, যে কলেজের
প্রিন্সিপাল সেই কলেজের নাম এবং ঠিকানা লিখতে হবে এবং এখানে প্রিন্সিপাল লিখতে হবে। এই হচ্ছে একটা নোটিশ লেখার নিয়ম। তাহলে তোমরা আমাকে বলো, যদি তোমাদের পরীক্ষায় পোস্টার অথবা নোটিশ আসে অথবা স্লোগান আসে তাহলে তোমরা কি পারবা কিনা? যদি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো। আর আজকের ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ তোমরা শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও। আমরা আজকে দেখতে যাচ্ছি ইমরান সাজেশনে যারা ক্লাস করতেছে তারা যেন আগামীকালকে ধুমায়া পরীক্ষা দিতে পারে এবং সবাই A+ পায় এবং সবাই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারে। সো তোমরা সবাই একটু ধুমায়া ক্লাসটা শেয়ার করো এবং লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। এবং যারা যারা আমাদের পেজ ইমরান সাজেশন নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিবা। যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই ফলো দিবা, কারণ আমরা চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের ইমরান সাজেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ভেরিফাইড পেজ, তোমরা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, কারণ পরবর্তীতে যত ক্লাস হবে, পরীক্ষা হবে, সাজেশন হবে, সব সাজেশনগুলো কিন্তু আমরা আমাদের পেজে আপলোড করব। তো তোমরা প্রত্যেকের কাছে আহ্বান আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। যত বেশি ফলো দিবা তত বেশি আমাদের ক্লাস থেকে সাজেশন উপহার পাবা, ঠিক আছে? এবং যারা আমাদের পেজে নতুন সদস্য অবশ্যই পেজটা ফলো দিবা। পরবর্তী যে পরীক্ষাগুলো হবে প্রত্যেকটা পরীক্ষার আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমরা মাত্র 12 থেকে 14টি করে প্রশ্ন দিব, 12 থেকে 14টি করে ডিপার্টমেন্টের প্রশ্ন দিব। দেখবা হুবহু ইনশাল্লাহ কমন থাকবে, 6-7টি প্রশ্ন অনায়াসই কমন থাকবে। সো অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। এবার চলো আমাদের পরবর্তী আইটেম কি আছে দেখো। আমাদের পরবর্তী আইটেম রয়েছে তোমাদের, দেখো আমরা আগেই বলেছি এখনো বলতেছি, তোমাদের প্যারাগ্রাফ কিন্তু এসে এবং প্যারাগ্রাফ কিন্তু কখনো কমন আসবে না। প্যারাগ্রাফ এবং এসে যদি কমন না আসে তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কিন্তু অবশ্যই আছে ভাই, মাথায় রাখতে হবে যে আমাদের 3টা প্যারাগ্রাফ আসবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে 3টি করে প্যারাগ্রাফ আসবে। এই 3টি প্যারাগ্রাফ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ অ্যান্সার করতে হবে। তোমাদের অবশ্যই সমসাময়িক সাম্প্রতিক কোনো প্যারাগ্রাফ দিতে পারে, সমসাময়িক বা সাম্প্রতিক কোনো তথ্য দিতে পারে। যেহেতু তোমার এই বছর স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডার্ড কিছু প্যারাগ্রাফ পড়তে হবে যেগুলা আমাদের টেকনিকের মাধ্যমে অ্যান্সার করতে হবে। তাহলে ধরো আমাদের আসলো জুলাই বিপ্লব, মাইলস্টোন ট্র্যাজেডি, অথবা আসলো তোমার স্টুডেন্টস রোল, স্টুডেন্টস ডিউটিস, যে কোনো কিছু একটা প্যারাগ্রাফ দিল। এআই দিয়েছিল গত বছর, সোশ্যাল মিডিয়া দিতে পারে, ফেসবুক দিতে পারে, ইন্টারনেট দিতে পারে, যে কোনো একটা আউটসোর্সিং তোমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম দিতে পারে। তাহলে আমরা যদি এগুলা দেই তাহলে আমরা কি করব? বানিয়ে লিখবো। আমরা এমন কিছু টেকনিক শিখবো যেটার দ্বারা সহজে এগুলো বানিয়ে লেখা যায়। তাহলে দেখো আমাদের ফুড অ্যাডাল্টারেশন, এবং মনে রাখবা প্যারাগ্রাফ কখনোই একই রকম প্যারাগ্রাফ দিবে না। একটা পরীক্ষায় 1 রকম, 2 রকম, 3 রকমের প্যারাগ্রাফ দিবে। একটা দিবে কমন, একটা দিবে আনকমন, একটা দিবে তোমার ব্যাড সাইড বা সমসাময়িক সাম্প্রতিক তথ্য দেখে। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা ফুড অ্যাডাল্টারেশন এখানে দিয়েছি। খাদ্য ভেজাল এই বছরের জন্য সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এরপর দিয়েছি ফ্রেন্ডশিপ, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো ন্যাশনাল ফ্ল্যাগ। এখন আসো মামুরা, এইখানে দেখো ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে ব্যাড সাইড, এটা কি সাইড? এটা হচ্ছে ব্যাড সাইড বা খারাপ দিক সম্পর্কিত। ফ্রেন্ডশিপ এটা হচ্ছে গুড সাইড, এটা গুড সাইড। কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটা কি ভাই? ন্যাশনাল ফ্ল্যাগ তুমি যদি গুড সাইড ব্যাড সাইড লিখে আসো তাহলে মার্ক পাবে? কখনোই পাবে না। এই জন্য মাথায় রাখতে হবে যেটা গুড সাইড হবে সেটা গুড সাইডে লিখবা, যেটা ব্যাড সাইড হবে সেটা ব্যাড সাইডে লিখবা। এবং তোমাদের কিন্তু এই বছর প্যারাগ্রাফ আসার সম্ভাবনা ব্যাড সাইড, এবং ব্যাড সাইড থেকে একটা আসবেই সাম্প্রতিক তথ্য, সমসাময়িক প্রবলেম। কয়েকদিন আগে ডিগ্রি পরীক্ষার্থীদের এনভায়রনমেন্ট পলিউশন আসছে এবং এআই আসছে তোদের প্যারাগ্রাফ। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন বা এআই যাই আসুক, তোমরা হচ্ছে গুড সাইড ব্যাড সাইড যে টেকনিক শিখছো সেই টেকনিক অনুযায়ী পরীক্ষা হলে লিখবা। তাহলে দেখো আমাদের অ্যান্সার করার নিয়ম কি? নিয়মটা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4 লিখবো। 4 লেখার পরে এরকম ভাবে আমাদের যে ব্যাড সাইডটা পড়ছো এরকম প্যারাগ্রাফ আকারে, প্যারা আকারে গুরুত্বপূর্ণ কিছু লাইন তোমাকে লিখে দিতে হবে, যে লাইনগুলো তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে লেখা যায়। তাহলে তোমরা যেখানে পরিবর্তন করতে হবে ঠিক সেই জায়গাটা পরিবর্তন করে লিখবা। তাহলে তোমাদের কি পড়তে হবে? ব্যাড সাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তুমি যদি চাও যে আমি গুড সাইডও পড়বো, আমি গুড সাইডও পড়তে চাই,
আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে ব্যাড সাইডটা পড়লে তোমার কিন্তু এস এর মধ্যেও লাগাইতে পারতেছো, অর্থাৎ প্যারাগ্রাফের ব্যাড সাইড এস এর মধ্যেও লাগাইতে পারতেছো। তাহলে তোমরা অবশ্যই ব্যাড সাইডটা গুরুত্ব দিয়ে পড়বার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমি আশা করি এই বিষয়টা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। এরপরে দেখো আমরা পরে চলে যাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনে। দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। তোমাদের 5 নঙে আসবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসবে, 5 নঙে আসবে তোমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা দেখো আমাদের 2 রকমের অ্যাপ্লিকেশন আসে, একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কলেজের প্রিন্সিপালের নিকট আর এটা হচ্ছে কোম্পানির কর্তৃপক্ষ নিকট অথবা একটা ম্যানেজিং ডিরেক্টরের নিকট। তাহলে আমরা দেখো জব অ্যাপ্লিকেশন যদি আসে এবং ফর্মাল যে অ্যাপ্লিকেশন আছে ফর্মাল, এই দুইটা কিন্তু তোমাদের হচ্ছে 2 রকম, কিন্তু নিয়ম কিন্তু ভাই একই। তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা এত প্যারায় যাব না, আমরা অ্যাপ্লিকেশনটা অ্যান্সার না করে সরাসরি লেটারে যাব, কারণ লেটারটা এটা আসবে 100% শিওর। লেটারের পরিবর্তে কোনো কিছু দিবে না, অ্যাপ্লিকেশন সিবি এইগুলা পরিবর্তন হতে পারে, কিন্তু লেটারের কোনো অপশনাল বিপরীত কোনো কিছু নাই, বিগত বছরে কখনো দেয় নাই। এই জন্য তোমরা মাস্ট বি লেটারটা পড়ার চেষ্টা করবা। তাহলে দেখো আমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশন আসে কলেজের লাইব্রেরি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত তোমাদের একটি অ্যাপ্লিকেশন আসতে পারে, আমাদের বইয়ের ফরম্যাট 1 পড়ে যাবে, অর্থাৎ আমরা যে টেকনিকটা শিখিয়েছি সেই কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত একটা ফরম্যাট তোমরা পড়ে যাবা। তাহলে দেখো আমরা নিয়ম শিখি কিভাবে আমরা পরীক্ষায় আনসার করব। প্রথমে হচ্ছে তোমার এখানে ডেট দিতে হবে, প্রথমে হচ্ছে যে কোনো একটা ডেট দিতে হবে, ডেটটা দেওয়ার পরে এখানে দা প্রিন্সিপাল ক্ষমা দিতে হবে, এরপরে তোমার এক্স কলেজ যে কোনো একটা কলেজের নাম দিতে হবে, এরপর তোমার সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দেওয়ার পরে ফেয়ার পর অথবা রিকোয়েস্টিং ফর কথাটা তোমাকে লিখতে হবে, ফেয়ার পর এবং রিকোয়েস্টিং করার পরে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয় তোমাকে লিখতে হবে। এরপর দেখো আমরা স্যার লিখবো, স্যার লেখার পরে উই দিয়ে ক্ষমা দিব, স্যার লেখার পরে উই দিয়ে আমরা কি দিব, ক্ষমা দিব। ক্ষমা দেওয়ার পরে দেখো আমাদের যে পুরা যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো লিখবো, যেখানে প্রশ্নের যে বিষয়টা আসছে এই প্রশ্নের বিষয়টা লেখার চেষ্টা করব। এরপর দেখো আমার লাস্টে কি করতে হবে, উই রিমেন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ। এখানে যে কলেজটা আসবে বা যে কলেজে তুমি পড়ো, যদি কোনো কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নামটা তোমাকে এখানে বসাইতে হবে। এই হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। তাহলে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রথমে ডেট, এরপরে কলেজের নাম, এরপরে সাবজেক্ট, এরপরে স্যার, এরপরে বর্ণনা এবং নিচে হচ্ছে তোমার লাস্ট উই রিমেন স্যার এবং দ্য মোস্ট ইভিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ, একটা কলেজের নাম। এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন। যদি তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম থাকে প্রত্যেকে ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, তাহলে তোমরা সবাই হচ্ছে একটু জানাও তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা প্রত্যেকের ক্লিয়ার। এখন মনে রাখবা আমরা অ্যাপ্লিকেশনটা কয় পৃষ্ঠায় লিখবো, অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমার বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হবে, অ্যাপ্লিকেশন বাম থেকে শুরু করে ডান পৃষ্ঠা দিতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠায় লিখবা। তাহলে তোমরা সবসময় মনে রাখবা 1 পৃষ্ঠায় যদি তুমি অ্যাপ্লিকেশন লিখেও তাহলে তোমার সব থেকে ভালো। অবশ্যই চেষ্টা করবা ইউ মাস্ট ট্রাই টু 1 পৃষ্ঠায় লেখার জন্য, অ্যাপ্লিকেশনটা অবশ্যই 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পরের, দেখো কি রয়েছে পরে আছে আমাদের ওয়ার্ড দিয়ে লেটার। দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আফটার গ্রাজুয়েশন, অর্থাৎ গ্রাজুয়েশনের পরে তুমি কি করতে চাও সেটা সম্পর্কে ধরো একটা লেটার আসলো। তাহলে আমরা একটা লেটার আসলে কিভাবে লিখবো, আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ারের যে লেটার বা এখানে তুমি লেটার শব্দটা লিখে লিখতে পারো, লেটার লিখতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে যে কাজটা, প্রথমে হচ্ছে এখানে আমাকে ডেট দিতে হবে, প্রথমে এখানে ডেট এবং একটা জায়গার নাম। তুমি চাইলে এই এক কর্নারে এখানেও ডেট দিতে পারো এবং হচ্ছে এখানে জায়গার নাম তুমি এখানে লিখতে পারো ডেট দেওয়ার পরে। এরপর দেখো দেয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফ্রেন্ড যে বন্ধুর কাছে তুমি পাঠাবে সেই বন্ধুর নাম লিখতে হবে। এরপর দেখো অ্যাট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ,
তোমাদের এই বছর চিঠি আসতে পারে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ভাই এবং আরেকটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে ভাই এবং আরেকটা হচ্ছে বন্ধু, এই দুইটা নিকট তোমাদের হচ্ছে লেটার আসতে পারে। এরপর দেখো আমরা এখানে বলবো আই এম ফাইন নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যাফেকশন টু ইউর ইয়ঙ্গার ব্রাদার্স এন্ড গুড উইশেস, এই কথাটা লেখার চেষ্টা করব। লেখার পরে ইউর সিভার লিখবো, তোমার ওই প্রিয়। লেখার পরে নেম অফ ওন, এখানে যে চিঠিটা পাঠাবে তার নিজের নাম লিখতে হবে, বুঝতে পারছো? উপরে লিখবো হচ্ছে যার কাছে পাঠাবে তার নাম, তোমার বন্ধুর নাম, আর এখানে হচ্ছে নিজের নাম, এখানে হচ্ছে নিজের নাম এখানে লিখতে হবে। এরপরে তোমার সর্বশেষ কাজ হচ্ছে একটা স্ট্যাম্প অঙ্কন করা, এখানে একটা স্ট্যাম্প অঙ্কন করে দিবা। এক পাশে লিখবা ফ্রম, এক পাশে ফ্রম এবং এক পাশে হচ্ছে টু। ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা, ধরো আমি ইমরান, ইমরানের নাম ঠিকানা হবে ফ্রম এর জায়গায়, এবং টু হচ্ছে রানা, আমি রানার কাছে পাঠাচ্ছি, রানা হচ্ছে টু। তাহলে এইভাবে হচ্ছে আমার ফ্রম এর ঠিকানা এবং টু এর ঠিকানা লিখতে হবে। এখানে এক কর্নারে স্ট্যাম্প লিখতে পারো অথবা এখানেও স্ট্যাম্প লিখতে পারো, এবং তোমরা এটা সুন্দর করে ডিজাইন করে এরকম ভাবে লিখে দিবা। এবং মনে রাখবা একটা চিঠি কখনোই তোমরা হচ্ছে মনে রাখবা, এটা যদি খাতা হয় খাতার মধ্যে এটা হচ্ছে বাম পৃষ্ঠা এবং এটা হচ্ছে ডান পৃষ্ঠা, অর্থাৎ বাম থেকে ডানে যাইতে পারবা। দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, কাঠ পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে এই স্ট্যাম্পটা লেখার চেষ্টা করবা। তাহলে চিঠি যদি তোমরা লেখো, চিঠিটা লিখতে গেলে খাতার এই পৃষ্ঠায় শুরু করতে হবে, অর্থাৎ খাতাটা যদি তুমি নাও খাতার হচ্ছে এই পৃষ্ঠায় শুরু করে এই পৃষ্ঠায় লেখা শেষ করতে হবে, অর্থাৎ দুই পৃষ্ঠায় হচ্ছে চিঠি লিখতে হবে। তাহলে আশা করি তোমাদের চিঠিতে কোনো প্রবলেম নাই। তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর যদি প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমরা জানাও যে স্যার ডান এবং এই বিষয়টা ক্লিয়ার। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে। দেখো তোমরা যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের হচ্ছে তোমাদের সাজেস্ট থাকবে, তোমরা হচ্ছে পোস্টার পড়বা, পোস্টার অথবা হচ্ছে লেটার, পোস্টার লেটার অথবা নোটিশ, যদি পড়ো নোটিশ। এরপর হচ্ছে তোমার হচ্ছে প্যারাগ্রাফ, গুড সাইড ব্যাড সাইড, গুড এবং ব্যাড অথবা ব্যাড সাইড পড়বা, এবং এসে হচ্ছে তোমরা অবশ্যই গুড এবং ব্যাড, অবশ্যই গুড এবং ব্যাড, এই হচ্ছে তোমাদের রিটেন পার্টের একটা সাজেশন। তোমরা এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, ইনশাল্লাহ আশা করি এইগুলা পড়লে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো আমাদের এই পর্যায়ে চলে যাচ্ছি এসেতে। এসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো তোমাদের মেহেদি স্যার এখন তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবে। সো তোমরা অবশ্যই এই পর্যায়ে তোমরা হচ্ছে মেহেদি স্যারের কাছ থেকে তোমরা এসের নিয়মগুলো লেখো, এসে কিভাবে পয়েন্ট আকারে লিখতে হয়, এখানে কয়টা পয়েন্ট দিতে হয়, কেমনে লিখবে, এই বিষয়গুলো কয়টা এসে আসবে, এবং গুড সাইড পড়বা না ব্যাড সাইড পড়বা এসে তোমাদের মেহেদি স্যার বলে দিবে। স্যার ধন্যবাদ স্যারকে, এতক্ষণ এত সুন্দর একটি ফ্লুয়েন্ট আলোচনা তোমাদের। স্যার খাতা সহকারে দেখেন কিভাবে খাতার মধ্যে লিখবে একবারে। অবশ্যই। আচ্ছা, যেহেতু রাইটিং পার্টের নাম্বার আমরা জানি খুব সহজেই পাওয়া যায়, সুতরাং আমরা চেষ্টা করব রাইটিং পার্টের সময় খাতা প্রেজেন্টেশনটা যেন খুব সুন্দর থাকে, ফ্লুয়েন্টলি যেন আমরা খাতায় কি করতে পারি, প্রেজেন্টেশনটা করতে পারি। এবং খাতায় আমরা যে কাজটা করব, লাইনগুলো যখন আমরা লিখবো তখন লাইনগুলোর মাঝখানে যথাযথ একটা গ্যাপ থাকবে, এবং লাইনগুলো যেন খুব সুন্দর স্পষ্ট থাকে, কোনো বানান যেন ভুল না হয়, সেই দিকে তোমাদের অবশ্যই কি রাখতে হবে, ফোকাসটা রাখতে হবে। তো আমাদের এসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পেজ থেকে শুরু করার বাধ্যবাধকতা নাই, তোমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, কখনোই ধরো এই পাতায় এই নংটা গিয়ে শেষ হয়েছে, আমরা এইখান থেকে শুরু করবো না, এইখানে পিটিও লিখে আমরা একটা নতুন পেজ থেকে লেখা শুরু করব। আমরা যদি এই ফর্মুলাটা অনুসরণ করি তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন আসি, ধরো আমরা যে এসে যেটা আসবে, সাধারণত আমাদের এসে তাকে হচ্ছে তিনটা, এই তিনটা থেকে আমাদের কি করতে হবে, যে কোনো একটা আনসার করতে হবে। এর মধ্যে তুমি খেয়াল করবে যদি কোনো প্রবলেমেটিক সাবজেক্টের যদি থাকে এসেটা থাকে, তাহলে তোমার জন্য ফেভারে থাকবে। আমরা এসের ফরম্যাট পড়িয়েছি, আমাদের এসের ফরম্যাটগুলোর মধ্যে প্রবলেমের ছিল, গুড সাইড ছিল, ব্যাড সাইড ছিল। যদি ব্যাড সাইডেরটা আসে, ব্যাড সাইডেরটা তোমাদের অবশ্যই মুখস্থ আছে, আবার গুড সাইডেরটাও মুখস্থ আছে। তোমাদের সুন্দর করে আলোচনার সুবিধার্থে বা তোমাদের লিখার সুবিধার্থে ব্যাড সাইডটা চুজ করবা, কারণ হচ্ছে ব্যাড সাইডের প্যারাগ্রাফের ফরম্যাট তোমরা মুখস্থ করেছো, এইখানে এসে তোমরা ব্যাড সাইডের যে প্যারাগ্রাফের যে অংশটা আছে তোমরা ইচ্ছে করলে এখানে এই এসেতেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো
দেখো এখানে আছে ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ, তারপর ডিউটিজ অফ স্টুডেন্ট। যে কোনোটা তুমি চুজ করে সুন্দর করে ফ্লুয়েন্টলি আলোচনাটা করবে। তো এই ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা করবা, এসের নামটা একটা কালার পেন দিয়ে বড় করে বোল্ড করে তোমরা লেখার চেষ্টা করবে, এবং এইটা মার্জিন দুইটা মার্জিনটা যে থাকবে বাম পাশে, এই মার্জিন থেকে ঠিক মাঝখান বরাবর আমরা নামটা লিখবো। মার্জিন থেকে ঠিক মাঝখান বরাবর আমরা এই মাঝখান বরাবর কি করব, বোল্ড করে বড় হাতের অক্ষরে আমরা এসের নামটা লিখবো। এন্ড দেন আমাকে করতে হবে ইন্ট্রোডাকশনটা দিতে হবে। প্রথমত আমাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশনটা দিতে হবে। এই ইন্ট্রোডাকশন কথাটা চাইলে তুমি একটা কালার পেন দিয়ে লিখতে পারো, যে কালার পেনটা তুমি এখানে ইউজ করছিলা এই কালার পেন দিয়ে তুমি লিখবা। আর যারা কালার পেন ইউজ করবা না, নর্মাল বল পেন ইউজ করবা, তারা অবশ্যই এটা নিচে একটা আন্ডারলাইন করে দিবা, ইন্ট্রোডাকশনটা নিচে আন্ডারলাইন করে দিবা। এই ইন্ট্রোডাকশনটা চেষ্টা করবা ইউনিক একটা স্টাইলে যেন তুমি নিজে প্রেজেন্টেশনটা করতে পারো। তোমার ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, তারপর তোমার যদি সমস্যার কোনো এসে তুমি লিখে থাকো, তাহলে সমস্যাগুলার কারণটা কি, এই যে সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে বা আমাদের সমাজে, এই সমস্যাগুলোর অ্যাকচুয়াল কারণগুলো কি কি, সেই কারণ কজেসটা লিখবা, কজেস। এন্ড দেন এইটা থেকে এইটার প্রভাবটা কি হইতে পারে আমাদের সমাজে, এইটার প্রভাবটা কি, এটার ক্ষতিকর দিকগুলো কি কি হইতে পারে, সেইটা নিয়ে একটু আলোচনা রাখতে হবে অবশ্যই। 2, 4, 5 লাইন যা পারো, বা যাদের ফরম্যাট মুখস্থ আছে ভালো, এবং যারা প্যারাগ্রাফের ফরম্যাট ওয়েবসাইট এটা করবা মুখস্থ করবা, তারা এখানে ওয়েবসাইটটা যদি লিখো, তাহলে এই ওয়েবসাইটের কথাগুলো এখানে এনে তুমি কি করতে পারো, তুলে ধরতে পারো খুব সহজেই। তারপর এইটার প্রতিকারটা কি, রেমেডি মানে হচ্ছে তোমার ঔষধ বা প্রতিকারটা কি। তুমি এই যে সমস্যাটা নিয়ে এতক্ষণ কথা বললা, এই সমস্যাটা থেকে উত্তরণের প্রক্রিয়াটা কি, সেইটা নিয়ে তুমি কি করবা, 3-4টা বাক্য লেখার চেষ্টা করবা, আর ফরম্যাট মুখস্থ থাকলে ভালো। এন্ড দেন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনক্লুশন। তোমাকে যেহেতু তোমার এটা একটা এসেটা চেষ্টা করা সবসময় মিনিমাম 2.5 পৃষ্ঠা থেকে 3 পেজের মধ্যে লেখা, 2.5 থেকে 3 পেজের মধ্যে লেখা, যত বেশি লেখা যায় এটা থেকে নাম্বার বেশি, সুতরাং লেখার প্রসেসিংটাও তোমার একটু লেন্থি করার চেষ্টা করতে হবে। 2.5 থেকে 3 পেজ, কমপক্ষে 2.5 থেকে 3 পেজ লেখার একটা চেষ্টা করবা, এবং এই কনক্লুশনটা দিয়ে তুমি কি করবা, চেষ্টা করবা শেষ করতে। এই ক্ষেত্রে আমি তোমাকে আরেকটা স্ট্র্যাটেজি ফলো করার কথা বলবো। তোমরা দেখবা সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্নটাতে তুমি যে প্যারাগ্রাফ অথবা এসেটা আনসার করতেছো, ওই রিলেটেড কোনো প্যাসেজ আলোচনা করা আছে কিনা। যদি ওই রিলেটেড কোনো প্যাসেজ তোমার পুরো প্রশ্নে কোথাও আলোচনা করা থাকে, ওই অংশটা তুমি এনে এইখানে তুলে ধরে দিতে পারো। এতে করে তোমার অটোমেটিক্যালি 5 থেকে 7টা বা 10টা লাইন তোমার বেড়ে যেতে পারে। এইটা তোমার এসের পরিমাণটা অনেক লেন্থি করবে এবং নাম্বারটাও তোমার ভালো আসবে। আচ্ছা, আমরা এসেটা দেখলাম, এসের গুড সাইড ব্যাড সাইড, তো এইগুলো তো আর এখন মুখস্থ করার বিষয় না, এইগুলো অলরেডি তোমরা মুখস্থ করে ফেলেছো। তারপর আমাদের রাইটিং পার্টের আর কি আছে, রিঅ্যারেঞ্জ। আচ্ছা, রিঅ্যারেঞ্জটা বোঝানোর জন্য আমি আবার সুশান্ত স্যারকে ডাকবো। সুশান্ত স্যার আমাদের মাঝে আসবেন এবং রিঅ্যারেঞ্জটা আলোচনা করার চেষ্টা করবেন। তোমরা আমাদের সাথেই থাকো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা অংশ ধরিয়ে বুঝিয়ে দেওয়ার, যাতে করে তোমাদের প্রিপারেশনটা আরো স্মুথ। এই তোমরা কি সবাই সজাগ আছো? তোমাদের সাথে দেখো রিঅ্যারেঞ্জের আমরা নতুন পার্ট নিয়ে এসেছি। এই রিঅ্যারেঞ্জের কিছু গোপনীয় তোমাদের ট্রিক্স দিব। আশা করি এই রিঅ্যারেঞ্জ নিয়ে যারা এখনো হেজিটেশনে আছো, কেবলমাত্র তোমাদেরকে 4টা রুলস দিব। এই 4টা রুলসের মাধ্যমে তোমাদের যে কোনো রিঅ্যারেঞ্জ সহজেই সলভ করতে পারবা। তাহলে সবাই দ্রুত, যারা চলে যাচ্ছ অথবা যারা ঘুমিয়ে যাচ্ছ, সবাই জেগে যাও। এই রিঅ্যারেঞ্জ যদি কালকে পরীক্ষায় কমন পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটা দেখো। কেবলমাত্র 4টা রুলস, এই 4টা রুলসের মাধ্যমে তোমাদের রিঅ্যারেঞ্জ আমরা সলভ করে দিব। তাহলে সবাই একটু মনোযোগ দাও। এখন কোশ্চেন হচ্ছে, আমরা রিঅ্যারেঞ্জগুলো পরীক্ষায় কিভাবে লিখবো। আমাদের মাথায় রাখতে হবে, রিঅ্যারেঞ্জের কেবলমাত্র আমরা উত্তর লিখবো, নো কোয়েশ্চেন লেখার দরকার নেই, কেবলমাত্র উত্তরগুলো সাজিয়ে লিখে দিব। আমাদের রিঅ্যারেঞ্জগুলো সবসময় মাথায় রাখতে হবে কি থাকে, আমাদের রিঅ্যারেঞ্জ অলওয়েজ এলোমেলোভাবে থাকে। এই এলোমেলো শব্দগুলো আমাদের কীভাবে দিতে হবে, এলোমেলো শব্দগুলোকে আমাদের সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তাহলে আমরা চলে আসি রিঅ্যারেঞ্জের পাঠে। তোমাদেরকে কি বলেছি, কয়টা রুলস মনে রাখবো, কেবলমাত্র 4টা। তাহলে আমরা এখন দেখি রিঅ্যারেঞ্জগুলো কীভাবে আসে। তাহলে তোমরা সর্বপ্রথম মনে রাখবা, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রথমত আমরা যে বিষয়গুলো দেখি, একটা বাক্য বানাতে গেলে আমাদের প্রথমে কি লাগে, একটা বাক্য বানাতে গেলে প্রথমে লাগে আমাদের সাবজেক্ট। দেখো, যে কোনো সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট বারবার একবারে মাস্ট বি থাকতেই হবে। তাহলে প্রথমত আমরা 1 নম্বর রুলসে যদি চলে আসি, তোমরা দেখো এই 4টা রুলস। যারা আমাদের সাথে যুক্ত আছো, আমি দেখতে চাই সবাই কমেন্টে এই 4টা রুলস লিখে দিবা। আর যারা এখনো শিখো নাই, সবাই এই 4টা রুলস আজকে রাতেই শিখে নিবা। দেখবা কালকে পরীক্ষার হলে গিয়ে সব কমন পড়ে গিয়েছে। তাহলে আমরা দেখে দেই
কি রুলসগুলো হতে পারে। প্রথমত আমরা চলে আসি, কি বলেছি, প্রথমে থাকবে সাবজেক্ট। দেখো প্রথমে কি দেখা যাচ্ছে, প্রথমে চলে আসছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে, সাবজেক্টের পরে দেওয়া আছে ভার্ব, ভার্বের পরে কি আছে, অবজেক্ট। তাহলে আমরা বলেছি কোনো একটা প্যাটার্নে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি প্রথম স্ট্রাকচার। তো যারা আমাদের সাথে যুক্ত আছো কমেন্টে দ্রুত সবাই লিখো। এরপরে আমরা চলে আসবো 2 নাম্বার স্ট্রাকচার। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা বলেছি প্রথমত কি থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অন্য কোনো কিছু কিন্তু নেই। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি কোনো বাক্যে প্রিপোজিশন থাকে তাহলে কি এই রুলস ফলো করবা? না, প্রিপোজিশন থাকলে আমরা নতুন একটা স্ট্রাকচার ফলো করবো। তাহলে কি হতে পারে, দেখো প্রথমে নিব আমরা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি নিব, ভার্ব, ভার্বের পরে দিব প্রিপোজিশন, এরপরে দিব আমরা অবজেক্ট। তাহলে বলেছি প্রথমে সাবজেক্ট, এরপরে নিব ভার্ব, এরপরে প্রিপোজিশন, এরপরে কি নিব আমরা, অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি প্রথমত একটা স্ট্রাকচার আমরা বলেছিলাম কি, এই বাক্যে কোনো প্রিপোজিশন থাকবে না। যদি কোনো বাক্যে প্রিপোজিশন থাকে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। এখন কোশ্চেন হচ্ছে, যদি কোনো বাক্যে প্রিপোজিশন এবং আর্টিকেল উভয়ই থাকে তখন আমরা কি করব? তাহলে এখন প্যাটার্নটা আমরা কি, যদি কোনো বাক্যে কি থাকে, প্রিপোজিশন এবং আর্টিকেল উভয়, তাহলে প্রথমত তুমি সাবজেক্ট বসাবা। কি বসাবা বলেছি, সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি দিব, ভার্ব, ভার্বের পরে আমরা কি দিব, আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। তাহলে আমরা এই জায়গা থেকে শিখতে পেরেছি কি দিব, যদি কোনো বাক্যে প্রিপোজিশন এবং আর্টিকেল একত্রে থাকে, প্রথমেই সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে আর্টিকেল, এরপরে নাউন, এরপরে প্রিপোজিশন। তাহলে আমরা আশা করি এই ফরম্যাটটা বুঝতে পারছো। এরপরে আমরা সর্বশেষ 4 নাম্বার ফরম্যাটে চলে আসি। কত নাম্বার ফরম্যাট শিক্ষার্থী বন্ধুরা? আমরা চলে আসবো 4 নাম্বার ফরম্যাট। তাহলে 4 নাম্বার ফরম্যাট কি হবে, প্রথমে দিবা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবো, অক্সিলারি ভার্ব, কি আনবো, অক্সিলারি ভার্ব, এরপরে কি দিব, মেইন ভার্ব, মেইন ভার্বের পরে সর্বশেষ আমরা কি দিয়ে দিব, অবজেক্ট, কি দিব, অবজেক্ট। তাহলে আমি কয়টা ফরম্যাট বলেছি শিক্ষার্থী বন্ধুরা? আমি তোমাদেরকে কেবলমাত্র 4টা ফরম্যাট বলে দিয়েছি। প্রথমত আমরা কি দিব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি কোনো বাক্যে একটা ভার্ব থাকে তখন ওটা ফলো করব। যদি কোনো বাক্যে 2টা ভার্ব থাকে, প্রথমত সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আশা করি তোমরা এই যে 4টা রুলস দিয়েছি, এই 4টা রুলসে কারোর সমস্যা আছে কিনা আমি তোমাদের সবার কমেন্টগুলো দেখতে যাচ্ছি। দ্রুত একটু কমেন্টে জানাও এই রিয়ারেন্সের 4টা পার্টের উপরে আর কোনো সমস্যা আছে কিনা। দ্রুত একটু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে সর্বোচ্চ রেসপন্স আমরা দেখতে যাচ্ছি। সবাই একটু কমেন্টে আমাদেরকে জানাও তোমাদের এই রিয়ারেন্সের 4টা পার্টের রুলসে সমস্যা আছে কিনা, সবাই দেখতে যাচ্ছি। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত আছে। দ্রুত, আচ্ছা তাহলে আমরা চলে আসি। এখন আমরা কিসে আসবো, তাহলে আমাদের রিয়ারেঞ্জ ক্লিয়ার, আশা করি রিয়ারেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলে আসছি শিক্ষার্থী বন্ধুরা ডব্লিউএস কোশ্চেন। এই তো দেখা যাচ্ছে ডব্লিউএস কোশ্চেনের স্যার এসে গেছে, দেখো এখন তোমাদের ডব্লিউএস কোশ্চেন স্যারটা খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। আশা করি আজকে 5টা মার্ক ডব্লিউএস কোশ্চেনের 5 মার্ক নিশ্চিত হবে। আশা করো এই ক্লাসটা করলে 5 মার্ক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু স্যার কথা আছে, আমাদের এই পেজের ফলোয়ার 3,80,000 হবে, একটু মাত্র বাকি আছে। তোমরা সবাই হচ্ছে 3,80,000 ফলোয়ার করে দেবা প্রত্যেকেই। আমরা 3,80,000 ফলোয়ার চাচ্ছি, 3,80,000 আমরা চাচ্ছি। দেখো তোমরা যদি কেবলমাত্র আর একটু সাপোর্ট দাও, আমাদের ফলোয়ার সংখ্যা যদি কেবলমাত্র কিছু বেড়ে যায়, তাহলে আমরা আশা করবো তোমরা দেখো তোমাদেরকে আমরা 5 মার্ক দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের কি করা দরকার, আমাদেরকে একটু সাপোর্ট করা দরকার। দ্রুত সাপোর্ট করো, যারা এখনো ফলো করো নাই আমাদের পেজটা ইমরান সাজেশন, দ্রুত ফলো করে দাও। দেখবা এরকম দুর্দান্ত ফায়ার ক্লাস স্যার নিয়ে আসবে। এখন হচ্ছে 5টা মার্ক নিশ্চিত করতে হবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে আছিলা বা আমাদের ইমরান সাজেশন পেজটা যারা এখনো ফলো দাও নাই, যারা বাকি আছো প্রত্যেকেই ফলো দিয়ে রাখো। আমাদের একটা উপকার করতে হবে, তোমাদের এত উপকার করতেছি, তোমাদের 100 মার্কের সাজেশন প্লাস এত সুন্দর করে বোঝাচ্ছি ক্লাসটা। সো তোমরা চাইলেই কিন্তু আমাদের পেজটা ফলো দিতে পারো। আজকে তোমরা এখানে প্রায় 3,000 স্টুডেন্ট রয়েছে। সো যারা এখনো আমাদের পেজটা ফলো দাও নাই, তারা আমাদের অফিশিয়াল ভেরিফাইড পেজ ইমরান সাজেশনটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। এবং যদি তোমরা আজকে এই পেজটা ফলো দাও, তাহলে আমরা কথা দিচ্ছি তোমাদেরকে প্রতিদিনই
নিয়মিত আমাদের এখান থেকে পেজ থেকে ক্লাস হবে এবং আমরা তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটা ফলো দাও নাই তারা অবশ্যই ফলো বাটনটা অন করে রাখো। ফলো দিয়ে রাখলে তোমরা ক্লাসের আপডেট নোটিফিকেশন ছাড়া প্রত্যেকই প্রতিদিন পাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের তোমাদেরকে নিশ্চিত করে বলছি, এই তোমরা যদি কি ফ্রি ক্লাস পেতে চাও সবাই কি করবা, আমাদের পেজটা ফলো দিয়ে দিবা। দেখি আমাদের আজকে কে কে ফলো দিচ্ছ, ঠিক আছে? দ্রুত ফলো দিয়ে দাও। আচ্ছা, তো যাই হোক, এবার হচ্ছে আমি তোমাদেরকে 5টা মার্ক ফিক্স করে দিচ্ছি তোমাদের জাভা ডিসক্রিপশনের উপরে। সো প্রত্যেকই রেডি রেডি রেডি, সবাই হচ্ছে খাতার মধ্যে ধুমায় লিখবা। দেখো আমি মাত্র অল্প কয়েকটা রুল, 4টা রুল দেখাবো, যে 4টা রুল থেকে তোমাদের 100% প্রশ্ন কমন আসবে। সূত্র একটা মাথায় রাখতে হবে, একটা সূত্র। সেটা কি, আমরা যখন ডাবল ডিসক্রিপশন করব আমাদের প্রথমে হচ্ছে আমাদের ডাবল যুক্ত ওয়ার্ড লাগবে, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে আমার লাগবে কি সাবজেক্ট লাগবে, এরপরে আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ ভার্ব লাগবে, এরপর হচ্ছে অবজেক্ট এবং এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা পরে দেখতেছি পড়াতে কাছে। তো যাই হোক, আমাদের প্রথম হচ্ছে ডাবল যুক্ত ওয়ার্ড, প্রথম হচ্ছে আমাদের ডাবল যুক্ত ওয়ার্ড, এরপরে হচ্ছে আমাদের কি লাগবে ডাবল যুক্ত ওয়ার্ড, এরপর লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এই সূত্রটা হচ্ছে আমাদের প্রধান। ওই ফোনটা নিয়ে নিছে, এই হচ্ছে আমাদের প্রধান সূত্র বা প্রধান বা মানে মেইন আমাদের একটি মাত্র সূত্র, যে সূত্রটা দ্বারা হচ্ছে আমরা এই পুরোপুরি আমরা হচ্ছে ডাবল ডিসকাশনে অ্যানসার করতে পারি। এরপর দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডাবল ডিসকাশন রয়েছে, যে ডাবল ডিসকাশনগুলো থেকে কালকে তোমরা প্রশ্ন কমন পাবা। ডিগ্রি পরীক্ষায় ওয়ার্ডের রুলস থেকে 2 বা 3টা আসছিল, 2-3টা আসছিল শুধুমাত্র ওয়ার্ড থেকে। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা ওয়ার্ডের রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা পড়বা হোয়াই থেকে প্রশ্ন আসবে, এরপরে তোমরা হোয়ার দিয়ে প্রশ্ন আসতে পারে, হাউ দিয়ে প্রশ্ন আসতে পারে, হোয়ার এবং হাউ। এরপর দেখো আমাদের এখান থেকে হাউ মেনি এবং হচ্ছে হাউ মাস, এই দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাউ মেনি এবং হাউ মাস সংখ্যা কতগুলো টাকা বোঝালে টাকা, তাহলে আমরা অবশ্যই হাউ মাস দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো আমাদের এখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হাউ অফেন অর্থাৎ কতবার যদি বোঝায়, মাসে কতবার, একবার, দুইবার, তিনবার, টুয়াইস, ওয়ান্স, সামটাইমস, হ্যাঁ এইগুলো যদি বোঝায় তখন আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। অর্থাৎ ডাবল ডিসকাশনে এই 4টা রুল তোমরা মাথায় রাখবা, এই 4টা নিয়ম থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে। একটা নিয়ম রয়েছে ব্যতিক্রম, সবাই আছে কি খেয়াল করো, ব্যতিক্রম কোনটা সাবজেক্ট হিসেবে যদি নোবডি, নো ওয়ান, নান, নেইদার থাকে, সাবজেক্ট হিসেবে তোমার নোবডি, নো ওয়ান, নান, নেইদার থাকে। এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই প্রত্যেকই যারা আগামীকালকে পরীক্ষা যাবা নোবডি, নো ওয়ান, নান থাকলে হচ্ছে হোপ প্লাস বাকি অংশ, হোপ প্লাস বাকি অংশ এত জায়গা মুখস্থ করে দেবা, হোপ প্লাস বাকি অংশ, হোপ প্লাস বাকি অংশ। তারপর দেখো আমাদের বলা হচ্ছে, এরপর দেখো আমাদের 2 নাম্বার রুলসটা একই রুলস, সেটা হচ্ছে যদি সাবজেক্ট হিসেবে সামওয়ান, সামবডি, এভরিবডি, অল, আইদার এইগুলো তোমার যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা দেখো হো প্লাস বাকি অংশের সাথে হো এর পরে আমরা একটা অক্সিলারি ভার্বের পরে আমরা নট লাগাবো, নট আমাদের অবশ্যই নট নিয়ে আসতে হবে এবং বাকি অংশ সবকিছু ঠিকঠাক থাকবে। তাহলে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা। এরপর দেখো কোন বাক্যের মধ্যে যদি ফ্রম, ইন, অন স্থানের নাম উল্লেখ থাকে, জায়গার নাম অথবা স্থানের নাম উল্লেখ থাকে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা হোয়ারের রুলসটা অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাচ্ছি। এরপর দেখো আমাদের পরে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, কোন সময় যদি উল্লেখ থাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। টাইম, মর্নিং, ইভিনিং, সামটাইম, মর্নিং, সানডে, স্টারডে এগুলো যদি তোমার থাকে তাহলে আমরা অবশ্যই কি করব, হোয়ার দিয়ে প্রশ্ন করব। আমাদের মাস্ট বি হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। এরপর দেখো কোন বাক্যের মধ্যে আমরা মনে রাখবো কোন বাক্যের মধ্যে কারণ নির্দেশ করে, কারণ, তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। কেমন, বিকজ, ফর, টু, এস এগুলো হচ্ছে কারণ ইন্ডিকেট করে, তখন আমরা অলওয়েজ হোয়াই দিয়ে প্রশ্ন করব। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ রুলস হাউ মেনি, হাউ মাচ, হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখবা কোনো কিছু সংখ্যার পরিমাণ টাকা যদি বোঝায় তখন আমরা হাউ মেনি অথবা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো আমাদের ব্যতিক্রম একটি মাত্র রুলস, সেটা হচ্ছে কি, রুলস হচ্ছে 9, সেটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে ওয়ান্স, টুয়াইস, অফেন, সামটাইম, ইউজুয়ালি, অলওয়েজ, এভরি টাইম প্লাস এরকম যদি কিছু
বুঝায় তাহলে আমরা অলওয়েজ হচ্ছে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব, এটা আমি প্রথমেই বলেছিলাম। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ডাবল কোশ্চেনের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, এবং তোমরা আশা করি এখান থেকে 5 থেকে অনায়াসে 4 অবশ্যই পাবা ইনশাআল্লাহ। তো যারা যারা পেয়েছো প্রত্যেকই একটা লাস্ট স্টিকার, প্রত্যেকই একটা লাস্ট স্টিকার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। যারা যারা আজকে এই সাজেশনটা পেয়েছো প্রত্যেকই একটা লাস্ট স্টিকার, প্রত্যেকই একটা লাস্ট স্টিকার ইউজ করো। এবং আজকে আমরা হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ডাবল ডিসকাশনের সাজেশন দিয়ে দিছি, তোমরা প্রত্যেকই হচ্ছে ডাবল ডিসকাশনে এই সাজেশনগুলো সবাই দেখার চেষ্টা করো। আচ্ছা, মাইক্রোফোন কি স্যার শোনা যায় না? সাউন্ড আমরা মাইক শেষ করতে দেবো না, শেষ করতে হবে না। হ্যালো, আচ্ছা ওকে, তাহলে আমরা সবাই হচ্ছে একটু আকাশ ভরা তারা তাহলে সারা, তাই না? তোমরা এটাই বলতেছো। তাহলে দেখো আমাদের কিন্তু সাউন্ড আবার চলে আসছে, তাহলে তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু খেয়াল করো, কমেন্ট দেখছি। তাহলে দেখো আমাদের এখান থেকে ডাবল কোশ্চেনে যে তোমাদের কয়েকটা মার্ক ছিল, এবং ডাবল কোশ্চেন থেকে তোমরা অবশ্যই এই 5টা মার্ক অনায়াসে এখান থেকে কমন পাবা। তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। স্যার মাইক্রোফোনের নাকি সমস্যা হয়, তাহলে এবার হচ্ছে 2টা মার্কে মাইক্রোফোন লাগাচ্ছি। বাংলাদেশের সব থেকে দামি মাইক্রোফোন, রোডের মাইক্রোফোন, যে মাইক্রোফোন দিয়ে যারা হচ্ছে স্মার্ট বোর্ডে যারা ক্লাস নেয় তাদের মধ্যে আমরাও কিন্তু আছি। তো দামি মাইক্রোফোন নিয়ে ক্লাস নিচ্ছি, এত দামি দামি মাইক্রোফোন, তো সাউন্ড তো প্রবলেম হবেই না ইনশাআল্লাহ। তাহলে আশা করি এবার তোমাদের ঠিক আছে। আমাদের এখানে একটু ক্লিক পড়ে গেছিল, যার জন্য এখানে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, এবার ঠিক আছে আশা করি। তাহলে দেখো আমরা পরের গ্রামারে যাচ্ছি। আমাদের পরের কি গ্রামার আছে আমরা পরের দেখি, আমাদের পরে কোন গ্রামারটা রয়েছে। দেখো এবার হচ্ছে আমাদের আর্টিকেল, এবার হচ্ছে আমাদের আর্টিকেল থেকে তোমাদের স্যার বা তোমাদের শ্রদ্ধেয় সুশান্ত স্যার আর্টিকেল থেকে দেখাবে। আর্টিকেলের কয়েকটা মাত্র 4টা রুল রয়েছে, আর্টিকেলের 4টা নিয়ম রয়েছে। আমরা আনসার টু দ্য কোশ্চেন নং 9 নঙে যদি আর্টিকেল আসে তোমরা এ বি সি ডি এরকম ভাবে তোমরা হচ্ছে যেটা সঠিক হবে এটা লিখবা। তো এই পর্যায়ে তোমাদের সুশান্ত স্যার তোমাদেরকে আর্টিকেল নিয়ে কথা বলবে। স্যার আচ্ছা, আশা করি তোমরা অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত আছো। আর্টিকেলের আছে কেবলমাত্র 4টা রুল দিব, ওই 4টা রুলের সব আর্টিকেল A to Z শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য হচ্ছে এই 4টা রুল মনোযোগ সহকারে দেখা এবং শোনা। তাহলে আমরা দেখি এই 4টা রুলস কি হতে পারে। তাহলে তোমরা সবাই কমেন্ট একটু দেখো, এবং সবাই কি করো, কমেন্টে লাভ স্টিকার সবাই মানে ফায়ার করে দেবো। আজকে ক্লাসটা একটা ফায়ার ক্লাস হচ্ছে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে। দেখো এই ক্লাসটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলে আসি। হাই আল্লাহ, যদি কেউ আজকে ক্লাসটা বেশি বেশি লাইক দিত, হাই আল্লাহ, আজকে কালকে প্রশ্নটা দিয়ে দিতাম, প্রশ্নটা একবার হুবহু কমন করতো ইনশাআল্লাহ। হাই আল্লাহ কোনো একজন স্যারের বক্তব্য ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে আমাদের এখানে কমেন্ট করছে হাই আল্লাহ, আর একজন লিখছে আকাশ ভরা তারা। আমরা বাকি লাইনটাও কিন্তু জানি, বুঝছো? যাই হোক, আমরা কিন্তু বুড়া না, মূর্খ না, বুঝছো? যুগের সাথে তাল মিলিয়ে চলে জানি। তো যাই হোক চলে আসে। তাহলে আমরা আর্টিকেলে কয়টা রুল দেবো বলেছি তোমাদেরকে? কেবলমাত্র 4টা রুলস দেবো। দেখো তাহলে 4টা রুলস কি হতে পারে। প্রথমত আমরা চলে আসবো, আমরা কি বলেছি, প্রথমত চলে আসবো ভাওয়েল সাউন্ড। কি সাউন্ডে চলে আসবো? ভাওয়েল সাউন্ড। তাহলে তোমরা সবাই মাথায় রাখবা ভাওয়েল সাউন্ড কোনগুলা তোমরা সবাই জানো। ভাওয়েল সাউন্ড যেমন আমরা বলতে পারি এ, ই, আই, ও, ইউ, এগুলা কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। আমরা জানি ইংরেজিতে কেবলমাত্র 26টা লেটার আছে, এর মধ্যে এই 5টা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ড থাকলে সবসময় উত্তর হিসাবে কি বসাবা? এন বসাবা। তাহলে তোমাদের প্রথমত উদ্দেশ্য হচ্ছে এই সাউন্ডগুলা, কনসোনেন্টগুলা ক্লিয়ার করা। দ্বিতীয় নম্বর আসি কনসোনেন্ট। তোমরা জানো এই যে আমি 5টা লিখেছি, এই 5টা ব্যতীত বাকি 21টা হচ্ছে তোমাদের কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ডে সবসময় কি বসে? সবসময়। তাহলে ভাওয়েল সাউন্ডে কি? এন। কনসোনেন্ট সাউন্ডে কি বসে? এ। তাহলে কয়টা দিয়েছি আমি? 2টা রুল। তাহলে আর কয়টা রয়েছে? আর কেবলমাত্র 2টা রুল দিব তোমরা, তাহলে দেখার চেষ্টা করো। নাম্বার 3 আমরা চলে আসি
কোনো সময় এব্রিভিয়েশন থাকলে, এব্রিভিয়েশন তাহলে এব্রিভিয়েশন মানে কি? এব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত ফর্ম। যদি কোনো বাক্যে সংক্ষিপ্ত ফর্মগুলো থাকে, যেমন আমরা দেখি এব্রিভিয়েশন, যেমন আমরা এব্রিভিয়েশনের ক্ষেত্রে হতে পারে এ অথবা এন। তাহলে এখন প্রশ্ন হতে স্যার এব্রিভিয়েশন কোনগুলো? তাহলে এই তো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখবা এম এ কি লিখেছি এম এ, অথবা কি লিখেছি বিএ, তাহলে এইগুলা হচ্ছে এব্রিভিয়েশন। তাহলে সবসময় রাখবা এব্রিভিয়েশনের ক্ষেত্রে অলওয়েজ কি বসবে? হয় এ বসতে পারে অথবা এ বসতে পারে। কিভাবে বসবে? প্রথম অক্ষরের উপরে ডিফেন্স করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কার উপরে ডিফেন্স করে? প্রথম অক্ষরের উপরে ডিফেন্স করে। প্রথম অক্ষরটা কি বুঝিয়েছে? এম। এম সাউন্ডটা কি? এম এ, তার মানে কি সাউন্ড? বাওয়েল সাউন্ড। তা বাওয়েল সাউন্ডটা কি বসবে? এন। তাহলে বি এ, বি বি কোন সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডে অলওয়েজ কি বসবে? আমরা দেখতে পাচ্ছি এ বসেছে। তাহলে কয়টা রুল দিয়েছি? 3টা রুল। তাহলে আরেকটা সর্বশেষ চমক তোমাদেরকে দেখেছি, সর্বশেষ স্ট্রাকচার। আমরা চলে আসি 4 নাম্বার, নির্দিষ্ট নাম। কি বলেছি? নির্দিষ্ট নাম। যদি কখনো নির্দিষ্ট নাম বোঝায় তাহলে অলওয়েজ দি বসবে। কি বসবে? দি। যেমন নদীর নাম, সাগরের নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, ইমরান সাজেশনের নাম, যাই বসুক না কেন সব ক্ষেত্রে কি বসবে? দি বসবে। পৃথিবীতে এমন কিছু জিনিস কেবলমাত্র একটা আছে, এটার ক্ষেত্রে অলওয়েজ কি বসবে? দি। আশা করি এই 4টা ফর্মে তোমরা বুঝেছো। যারা যুক্ত হচ্ছ কমেন্টে লিখেছো তাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আর্টিকেলে কয়টা রুল পড়েছি? 4টা। বাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, অথবা সংক্ষিপ্ত ফর্ম, অথবা নির্দিষ্ট নাম। আশা করি এই আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা নেই। পরীক্ষায় কিভাবে লিখবা স্যার তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা পরবর্তী টপিক্সে চলে আসি। আমাদের টপিক দেখতে হচ্ছে রাইট ফ্রম ভার্ব। কিসে চলে আসবো? রাইট ফ্রম ভার্ব। এখন কি তোমরা কি চাও এই রাইট? স্যার তো আজকে দৌড় দেয় না, স্যার কোথায় আছে? স্যারের তো রাইট ফ্রম ভার্ব এসে গেছে। আমি তো বলছি স্যার কি ঘুমিয়ে গেছে, এতে দেখা স্যার দৌড় দিয়ে দেখো চলে আসছি। এবার হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের তোমাদের ফাইনাল খেলা খেলবো, কিন্তু এখানে স্যার খেলা খেলি চলতেছে আর একটা স্যার আমাদের ক্লাসে কমেন্ট করছে যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝছো? তোমাদের কই যাবো বুঝছো? সে আসছে অডিও ভিডিও। ভাই তোর আমার ক্লাসের মানুষ মারতে, এই ক্লাসটার পরিবেশটা বজায় রাখ আল্লাহর রাস্তায়। এটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এখানে এগুলা চলে না, এইগুলা এইখানে কাজ করবো। যে আমরা এবার হচ্ছে তোমাদেরকে এবার হচ্ছে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে যাচ্ছি। দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দেখেছি, বা যে রুলসগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই এই রুলসগুলো তোমরা প্রত্যেকেই মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা তাহলে দেখো, যাই হোক আচ্ছা আমরা একটু ক্লাসে আসি। দেখো আমাদের কোনো বাক্যের মধ্যে, দেখো বাক্যের মধ্যে কোনো বাক্যের মধ্যে কনজাংশন যুক্ত ওয়ার্ড থাকে। তাহলে কনজাংশন যুক্ত ওয়ার্ড যদি থাকে তোমার ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা সো ডট ডট দ্যাট যদি থাকে, তাহলে আমরা দেখো ক্যান অথবা কুড বসায়, ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট বসে আমরা প্রেজেন্ট ফর্ম করব, বারটা বেস ফর্ম বসায় দেব। বুঝতে পারছো? তাহলে আমাদের এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের 2 নাম্বার রুলস। দেখো এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রুলস থেকে তোমরা 1 মার্ক নিশ্চিত কমন পাবা ইনশাআল্লাহ। অর্থাৎ এই রুলসটা থেকে 1টি মার্ক তোমাদের বরাদ্দ। কালকে দেখবা পরীক্ষা হলে ইনশাআল্লাহ যদি বাক্যে ছাই বা আল্লাহ সহায় হয় চাহে তো ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবা। তাহলে দেখো কোনো বাক্যের মধ্যে যদি তোমার থাকে এস্টারডে, উইশ এবং ফ্যান্সি, অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, তোমাদের ম্যাক্সিমাম এস্টারডে থাকবে অথবা উইশ এবং হচ্ছে ইট ইজ টাইম। এইগুলা তোমার ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো তোমাদের এইগুলো থাকে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি তোমার থাকে তাহলে মনে রাখতে হবে আমরা হচ্ছে অবশ্যই ভার্বটা 2 নাম্বার ফর্ম করব, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স করে দিব। বি2 ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। বুঝতে পারছো? এরপর দেখো আমাদের 3 নাম্বার রুলসটা, এটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। সব থেকে মজার কয়েকটা ওয়ার্ড আমি দাগিয়ে দেই।
তোমাদের পরীক্ষায় দেখবা এডিক্টেড টু, তোমাদের থাকতে পারে এডিক্টেড টু আর প্রিপার টু। এই রুলসটা কিন্তু তোমাদের আবার কারেকশনের মধ্যে রয়েছে। প্রিপার টু, এডিক্টেড টু, এই রুলসটা তোমাদের কারেকশনের মধ্যে রয়েছে। এরপর দেখো উইথ এ ভিউ টু এবং রয়েছে লুক ফরওয়ার্ড টু। এই দুইটা হচ্ছে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এই দুইটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো প্রিপোজিশনের পরে আমরা জানি অলওয়েজ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র টু প্রিপোজিশন ছাড়া বাকি সবগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে অবশ্যই আমরা এই রুলসটা, আমাদের 3 নাম্বার রুলসটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব। এরপরে দেখো আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ রুলস, এখান থেকে শুধুমাত্র এই রিসেন্টলি ওয়ার্ডটা এবং জাস্ট নাও, এই 3টা ওয়ার্ড তোমরা মাথায় রাখবা। এই 3টা ওয়ার্ড মাথায় রাখলে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে। স্যার একটু পানি দাও। তাহলে মনে রাখবা হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে। হ্যাভ অথবা হ্যাজ বসে ভার্বের পিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে অবশ্যই মাথায় রাখবা এইখানে যে রুল 4 নাম্বার রুলসটা রয়েছে, এই 4 নাম্বার রুলসে তোমাদের এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই মাথায় রাখবা। রিসেন্টলি এবং জাস্ট নাও এবং রয়েছে কি অলরেডি জাস্ট নাও, অবশ্যই অলরেডি। তাহলে তোমরা সবাই হচ্ছে অবশ্যই ভার্বের সাথে পিপি করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এরপরে দেখো আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের যে রুলসটা রয়েছে, এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমাদের বাক্যটা যদি তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে থাকে, ভার্বটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়, তাহলে এম ইজ আর বসায়ে ভার্বের পিপি হবে। ভার্বের কি পিপি, ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর দেখো যদি ফার্স্ট হয় তাহলে হচ্ছে ওয়াজ ওয়াজ বসে আমার পিপি করতে হবে, অর্থাৎ ভার্বের কাজটা, সাবজেক্টের কাজ যদি ভার্ব করে অথবা ভার্বের কাজটা সাবজেক্ট করে, তাহলে এখানে আমাদের যে রুলসটা শিখাইছিলাম অবশ্যই তোমাদের মাথায় আছে। এরপর দেখো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের একটা প্রশ্ন কমন আসবে। ইফ যুক্ত সেন্টেন্স, মানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই যে 3টা কন্ডিশনাল যে স্ট্রাকচারগুলো আছে, এই ইফ যুক্ত সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্যের ক্ষেত্রে যে রুলসটা পড়াইছিলাম, এই রুলগুলো তোমরা টোটালি মুখস্থ করে যাবা এবং তোমরা দেখবে পরীক্ষার হলে অনায়াসে একটা বাক্য কমন পাচ্ছ। সর্বশেষ একটা হচ্ছে আমাদের এখান থেকে রুলস রয়েছে, সর্বশেষ একটি রুলস এর মাধ্যমে আমাদের বিষয়টা শেষ হবে। সেটা হচ্ছে তোমরা মাথায় রাখবা কোন বাক্যের মধ্যে এই যে 10 নাম্বার রুলসটাই হচ্ছে, এটা হচ্ছে আজকে তোমাদের রাইট মতো ভার্বের সর্বশেষ রুল। সেটা হচ্ছে কি, কোন বাক্যের মধ্যে মেইন ভার্ব থাকে 2টি, পরপর যদি 2টি মেইন ভার্ব থাকে তাহলে আমরা সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করব। এই রুলসটা ডিগ্রি পরীক্ষার প্রশ্ন আসছিল, তো তোমরা অবশ্যই পাশাপাশি 2টা মেইন ভার্ব যদি একসাথে থাকে তাহলে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি করব। এই ছিল আজকে আমাদের রাইট মতো ভার্বের 5টা মার্ক। ইনশাআল্লাহ যদি কমন আসে আল্লাহ ভরসা, তাহলে তোমাদের এই 5টা রুলস থেকে বা এই 5-7টা রুলস থেকে কমন আসবে। তাহলে তোমরা যারা এই রুলসগুলো পড়তেছো তোমরা অবশ্যই কালকে পরীক্ষার আগ পর্যন্ত এগুলো সবাই প্র্যাকটিস করে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে তোমাদেরকে আমি আহ্বান করব সুশান্ত স্যারকে, বাকি যে গ্রামারটা রয়েছে তোমাদের এবার হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডে অল্প কয়েকটা কথা বলে স্যার শেষ করে দিবে আশা করি। জাস্ট কোনগুলো পড়তে হবে, নাউন, প্রোনাউন, ভার্ব বা কোনগুলো অ্যাডজেক্টিভ পড়বে, এখানে তোমাদের কিছু শর্টকাট ট্রিক্স স্যার বলবে। আচ্ছা আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চেঞ্জিং ওয়ার্ডগুলো কিভাবে আসে। তোমরা সবাই জানো চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে কেবলমাত্র আমরা কি বানাতে হয়, 4টা ফরম্যাট বানাতে হয়। তাহলে তোমাদেরকে ছোটখাটো একটা ট্রিক্স দিব, দেখো সবাই একটু দেখার চেষ্টা করো ট্রিক্সটা কি। তোমরা কেবলমাত্র এই শব্দগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় শিখতে হবে অ্যাডভার্ব, শিখতে হবে নাউন, শিখতে হবে ভার্ব, শিখতে হবে অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো আমাদের সবসময় আসে পরীক্ষা, এর বাইরে আসে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমরা অ্যাডভার্ব কীভাবে বুঝবা। অ্যাডভার্ব চেনার জন্য কোনো কিছু মনে রাখার দরকার নাই, এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, চোখ বন্ধ করে এলওয়াই দিয়ে দিবা। কী দিয়ে দিবা? চোখ বন্ধ করে এলওয়াই দিয়ে দিবা। আরেকটা প্রশ্ন হচ্ছে নাউন কিভাবে চিনবো, কিভাবে নাউন কিভাবে চিনবো। কখনো যদি তুমি দেখো এই যে শব্দগুলো, যেমন আমরা বলছি অল, এরপরে শান শব্দটা থাকে, এরপরে যদি এন্স থাকে, টিএইচ থাকে এবং টিওয়াই থাকে, এই তো 4টা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি নাউনের জন্য, এটাই এনাফ, আর কোনো প্রয়োজন নেই।
এরপরে চলে আসি বার্বের ক্ষেত্রে কোনগুলা পড়বা। বার্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইএন, আমরা আই জে টি এফ ওয়াই, এরপরে হচ্ছে বি, এই যে চারটা শব্দ দিয়েছি বার্বের জন্য এনাফ। এখন আমরা চলে আসছি অ্যাডজেক্টিভ। তোমরা জানো অ্যাডজেক্টিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুল, এই যে গাঁদা ফুল, জবা ফুল, বিউটিফুল, সব ফুল। ফুল থাকলে কি অ্যাডজেক্টিভ, তাহলে ফুল হতে পারে, আস হতে পারে, এবং কি হতে পারে আইএসএস, এই শব্দগুলো যদি থাকে তাহলে কি অ্যাডজেক্টিভ। তাহলে পরীক্ষার আগ মুহূর্তে কি করবা, এই ওয়ার্ডগুলো একটু রিভাইজ দিয়ে দিবা। তাহলে আরেকটা কথা বলি, তোমরা অনেকে সেন্টেন্স নিয়ে একটু কনফিউশনে থাকো, আমি কয়েকটা সেন্টেন্সের ট্রিক্স দিয়ে দিচ্ছি। তোমরা যদি নাউন দিয়ে সেন্টেন্স বানাও, কি দিয়া, নাউন দিয়া, সহজে মনে রাখবা। প্রথমে দিবা কি হার, হার দিয়ে এরপরে নাউনটা বসিয়ে দিবা, হারের পরে কি দিবা, নাউন। নাউন দেওয়ার পরে তোমরা যে কথাটা মনে রাখবা, হারের পরে কি দিবা, নাউন দিয়ে অলওয়েজ দিবা ইজ নোন টু অল, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ইজ নোন টু অল, কেবলমাত্র চেঞ্জিং ওয়ার্ড না, এটা দিয়ে সিনোনিম অ্যান্টোনিমও তোমরা বানাতে পারবা। যদি বুঝতে পারো এই শব্দটা আমাদের নাউনে দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু হয় নাউন, হয় ভার্ব, নতুবা অ্যাডভার্ব, নতুবা অ্যাডজেক্টিভ, এর বাইরে আর কখনো থাকে না। তাহলে আমরা নাউন দিয়ে বাক্য বানানো শিখে ফেলছি। এখন যদি আমরা শিখতে চাই অ্যাডজেক্টিভ দিয়ে কীভাবে বানাবো, সব সময় লিখে দিবা হি ইজ ভেরি, এরপরে হি ইজ ভেরি, এরপরে অলওয়েজ কি লিখবা, এরপরে সবসময় অ্যাডজেক্টিভ লিখে দিবা, এনাফ, আর কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে তোমরা আশা করি শিখতে পারছো। তাহলে আমরা দুটা নিয়ম শিখে পেয়েছি। নাম্বার 3, এখন আমরা বানাবো ভার্ব দিয়ে। তাহলে দেখি ভার্ব দিয়ে কি হতে পারে। যদি বলি হি, কি দিয়েছি, হির পরে কি দিব, শুড, হি শুড, অথবা উড, অথবা কি উড, হি শুড অথবা উড, এরপরে সবসময় কি বসাবো, এটার পরে ভার্বটা বসাবো। ভার্বের পরে সবসময় আমরা বসিয়ে দিব কি, ভার্বের পরে দিয়ে দিব ইট, তাহলে এই ভার্ব দিয়ে শেষ। তাহলে তোমাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন ফরম্যাটে আছে। এরপরে চলে যায় সর্বশেষ যে সেন্টেন্স বানানোর ট্রিক্সটা। তাহলে কি হবে, সর্বশেষ তোমরা অ্যাডভার্ব দিয়ে কিভাবে বানাবে, প্রথমে লিখবা হি লেখার পরে কি দিবা, ডিড, কি দিবা, ডিড, অথবা কি দিবা, ফিনিশড, কি দিতে পারো, ফিনিশড দেওয়ার পরে সবসময় ইট লিখবা, এরপরে সর্বশেষ অ্যাডভার্বটা লিখে দিবা, কি দিবা, অ্যাডভার্বটা লিখে দিবা। এই যে সেন্টেন্স বানানোর যে ট্রিক্সটা, এটা তোমরা কেবলমাত্র সিনোনিম অ্যান্টোনিমে বানাতে পারো, অথবা কি করতে পারো, চেঞ্জিং ওয়ার্ডে, অথবা প্যাসেজে যে দেওয়া থাকে ওইগুলোও দিতে পারো। আশা করি চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাব, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের টপিক চলে আসছে, আমাদের টোটাল ওয়ার্ড দেওয়া আছে কয়টা, চেঞ্জিং ওয়ার্ডের উদাহরণ, এগুলো তো তোমাদেরকে অনেক পড়েছি, দেখে নিচে গিয়ে এই তো আমরা চলে আসলাম আবার পাঞ্চুয়েশন। তাহলে পাঞ্চুয়েশনে আমরা কি করব, সবাই বি কেয়ারফুল। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, কেবলমাত্র আমি যে পাঞ্চুয়েশনগুলো দাগিয়ে দিব এর বাহিরে আর পড়ার দরকার নেই। কি পড়বো, আমরা পড়বো ফুল স্টপ, খুবই গুরুত্বপূর্ণ। ফুল স্টপের পরে কমা পড়বো, কমাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এক্সক্লেমেশন, এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা প্রথমে ফুল স্টপ পড়েছি, কমা পড়েছি, এক্সক্লেমেশন পড়েছি, কোয়েশ্চেন মার্ক পড়েছি, সর্বশেষ হচ্ছে ইনভার্টেড কমা এবং অ্যাপোস্ট্রফি। কয়টা দিয়েছি, 6টা। এই 6টার বাহিরে আর কখনো থাকবে না। এই 6টা ভালোভাবে পারলে এই জায়গায় তুমি 5 থেকে মিনিমাম 4 মার্ক পেয়ে যাবো আশা করি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে 4টার ব্যবহার, এই 4টার ব্যবহার, এই যে 6টার ব্যবহার, এইগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কখন কি হবে। আমি বলে দিই, তোমরা জানো ফুল স্টপ, বাক্যের শেষে ফুল স্টপ বসে। এক্সক্লেমেটরি যখন কি বোঝায়, কোনো অবাক বোঝায়, মানে কোনো সময় যদি আশ্চর্যজনক বাক্য বোঝায় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এখন আসি কোয়েশ্চেন, যখন প্রশ্ন করা হয় তখন এটা বসাবো। কিন্তু ইনভার্টেড কমা কখন হবে, অনেকেই প্রশ্ন করবা। তোমরা জানো তোমাদের পাঞ্চুয়েশন 2টা প্যাটার্নে আসে, হয় ন্যারেশন ভিত্তিক অথবা সাধারণ বাক্য। যদি কখনো ন্যারেশন ভিত্তিক আসে, কি ভিত্তিক আসে, ন্যারেশন ভিত্তিক, তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা বুঝবো কেমন এটা ন্যারেশন ভিত্তিক না সাধারণ। যদি কোনো বাক্যে এই কথাগুলো দেখো, যেমন আই সেড অথবা কি আই রিপ্লাই, এই কথাগুলা পেলে এই শব্দগুলার পরে অলওয়েজ ইনভার্টেড কমার ভিতরে উত্তর হবে। কিসের ভিতরে, এইগুলো থাকলেই অলওয়েজ ইনভার্টেড কমার ভিতরে উত্তর হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা ন্যারেশন না সাধারণ বাক্য। তো ন্যারেশন হলে ইনভার্টেড কমা হবে, নাইলে কখনো হবে না। এখন চলে আসছি অ্যাপোস্ট্রফি এর ব্যবহার। তোমরা সবাই জানো কখনো যদি লেখা থাকে এরকম, আমি লিখেছি আই এম, তাহলে এই যে অ্যাপোস্ট্রফি হবে। কখনো যদি লেখা থাকে ডোন্ট, এরকম লেখা থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি হবে। বি কেয়ারফুল, মনে রাখবা অ্যাপোস্ট্রফির ব্যবহারগুলো কি। তো পাঞ্চুয়েশনে কয়টা মার্ক শিখবো, কেবলমাত্র এই 6টা। আশা করি পাঞ্চুয়েশন নিয়ে ক্লিয়ার। যেহেতু তোমাদের পরীক্ষাকালকে আমরা বেশি দূর আলোচনা করবো না, যা সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে আসি সিনোনিম অ্যান্টোনিম। কিসে চলে আসবো, সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমাদেরকে একটু দাগিয়ে দেই, দেখো তোমরা কোনগুলো একটু পড়বা।
আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট, এই শব্দটা একটু পড়ে নেবা। কি শব্দ আমরা বলেছি? অ্যাকসেপ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট শব্দটা তোমরা কি করবা? সবাই এই শব্দটা পড়বা। তাহলে দেখো স্যার আসছে তোমাদের সাথে, স্যার আমি চাচ্ছি স্যার সিনোনিম অ্যান্টোনিম টপিকটা তোমাদেরকে দাগিয়ে দিই। আমরা এখানে পরবর্তীতে নেক্সট শেষই তো স্যার অবশ্যই। তাহলে দেখো আমরা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে এখান থেকে অ্যাকসেপ্ট আছে, অর্থাৎ তোমরা চেষ্টা করবা বিগত সালের যে ওয়ার্ডগুলো আছে এখানে জাস্ট বিগত সালের ওয়ার্ডগুলো পড়ে যাবা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। জাস্ট বিগত সালের যে অ্যান্টোনিমগুলো আছে, সিনোনিমগুলো আছে, আমাদের বইয়ে 60টি গুরুত্বপূর্ণ যে অ্যান্টোনিম রয়েছে সেই অ্যান্টোনিমগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা পরীক্ষার হলে। আমরা এখানে দাগায় দিলাম না, তোমরা হচ্ছে আমার মনে হয় কেবলমাত্র এই 60টা যদি ভালোভাবে তোমরা সলভ করে দিতে পারো তোমাদের জন্য দেখবা অনেকটা কমন পড়ে যায়। দেখো এইগুলো যদি আমরা দাগিয়েও দিই হুবহু পরীক্ষায় কমন আসে না, এই জন্য প্র্যাকটিসের উপরে তোমাদের ডিপেন্ডস করে। তাহলে আমরা আর দাগিয়ে দিলাম না, এই জায়গা থেকে দেখবা আরো স্পেশালি তোমাদের কিছু করা আছে, মার্ক করা দেওয়া আছে, যেটা 2012-তে আসছিল, 13-তে আসছিল, এইগুলো একটু প্রায়োরিটি বেশি এবং এইগুলা কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে। এই গ্রামার সাজেশনটা তোমরা সেখান থেকে দেখে একটু নিজেরা আরো বেশি প্র্যাকটিস করতে পারবা। তো যাই হোক, তোমাদের আসবে আনসার টু দা কোশ্চেন নং 14 নঙে আসবে তোমাদের কি ট্রান্সলেশন আসবে। এই ট্রান্সলেশন আসবে 14 নঙে যে ট্রান্সলেশনটা আসুক না তোমরা মাথায় রাখবা এই ট্রান্সলেশনগুলো অবশ্যই তোমরা কমন পাবে না। কমন আসুক বা না আসুক তোমরা সবার শেষে এটা উত্তর করার চেষ্টা করবা, এবং আমাদের বইয়ে কিছু বিগত সাল দেয়া আছে। তো এই ছিল তোমাদের 1 থেকে 14 নং পর্যন্ত আজকের আমাদের মূল ক্লাসের আয়োজন। আমরা চেষ্টা করেছি তোমাদের 1 থেকে 14 নং পর্যন্ত একটু ধারণা দেওয়ার জন্য। তো আজকে ওভারঅল আজকে আমাদের যে ক্লাসটা করেছো, আজকে আমরা তোমাদের একটা নতুন একটা হচ্ছে যে প্যাসেজ পড়েছি, স্টুডেন্ট রেগুলেশন। তো শেষ মুহূর্তে তোমাদের কয়েকটা কথা বলে রাখি, তোমাদের আগামীকালকে পরীক্ষার প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড মানের হবে এবং সাম্প্রতিক তথ্য বেশিরভাগ দিতে পারে, সাম্প্রতিক তথ্য দিবে। তো স্টুডেন্ট মুভমেন্ট বা জুলাই আন্দোলন, এখানে তোমাদের পোস্টারও আসতে পারে এটা নিয়ে, অথবা স্লোগানও আসতে পারে, অথবা তোমাদের একটা এসে আসতে পারে। তাহলে অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবা। পাশাপাশি গুড সাইড ব্যাড সাইড, প্যারাগ্রাফের জন্য গুড সাইড ব্যাড সাইড করবা, এসের জন্য গুড সাইড ব্যাড সাইড। যে যাই বলুক সাদা কাটা জমা দেওয়ার থেকে, কোনো কিছু লিখে রাখা জমা দেওয়ার থেকে কিছু লিখে আসা অনেক ভালো, বেটার। এরপরে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, অ্যাপ্লিকেশন করে তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের লেটার আসবে, অ্যাপ্লিকেশন আসবে, এই জন্য অ্যাপ্লিকেশন সিবিও আসতে পারে, ফর্মাল অ্যাপ্লিকেশন আসতে পারে, এই জন্য আমরা লেটার করব। আর তোমরা হচ্ছে পোস্টার নোটিশ এই দুটো বেশি গুরুত্ব দিবা। কিন্তু এই বছর স্লোগান আসার সম্ভাবনা আছে, যেহেতু আন্দোলনে অনেক স্লোগান করেছিল, স্লোগানটা অনেক আসার সম্ভাবনা রয়েছে, এবং গত বছর স্লোগান আসছিল, এই জন্য আমরা স্লোগানটাকে স্কিপ করি। তারপর তোমরা চাইলে পড়ো, তবে তোমরা নোটিশ এবং পোস্টার এই দুইটা না পড়ে পরীক্ষার হলে যাবে না। আর প্যাসেজ লেখার নিয়ম অনেকবার ক্লাসে পড়াইছি, এগুলা মুখস্থ করে কখনো কমন পাবে না, জাস্ট হচ্ছে টেকনিক ওয়াইজ পরীক্ষার হলে লেখার চেষ্টা করবা। আর তোমাদের রিটেন পার্ট, প্যাসেজ পার্ট, গ্রামার পার্টে যে যে রুলসগুলো বলছি শেষ মুহূর্তে এই রুলসগুলো লেখার চেষ্টা করবা। আর মনে রাখবা, খাতা লেখা যারা সুন্দর রাখবে, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন, 1 থেকে 14 নং পর্যন্ত প্রত্যেকটা নং যারা লিখবা তারা কেউই ফেল করবে না এবং প্রত্যেকে পাস করবা। তো আজকে এই ছিল আমাদের ক্লাসের আয়োজন। আজকের ক্লাসটা কেমন লেগেছে আমরা তোমাদের সাথে, হয়তোবা স্যার তোমাদের সাথে আমাদের আজকেই হচ্ছে সর্বশেষ ক্লাস ছিল। আমরা অনেক মজা করেছি, ফান করেছি, আজকে তোমাদেরকে দোয়া করেছি, তোমাদের জন্য মিলাদ করেছি, আয়োজন করেছিলাম, দোয়া দরুদের আয়োজন করেছিলাম। ইভেন আমরা আজকে ফাইনাল যে তোমাদের আগামীকালকে পরীক্ষায় বা ক্লাসে কিভাবে লিখবা পরীক্ষার খাতার মধ্যে, এই খাতাটাও টোটাল হচ্ছে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি খাতার মধ্যে কিভাবে লিখবা A to Z। সো সর্বোপরি তোমরা অনেকে আজকে একটা মেয়ে কমেন্ট করছে স্যার যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু ইমরান সাজেশন ক্লান্ত হয় না। আচ্ছা, এই কমেন্টটা আসছে, তার মানে বুঝো আমাদের ডেডিকেশন লেভেলটা কত হাই ছিল, আমরা তোমাদের জন্য কত চেষ্টা করেছি। এই টানা 3 থেকে 4টা মাস, 5টা মাস, 6টা মাস তোমাদেরকে পড়িয়েছি, এবং আমরা সর্বক্ষণ পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের ফিনিশিং ফাইনাল ক্লাস পর্যন্ত ছিলাম। আর এমনও কি আমরা তো পেইড বেসগুলোতে তো সময় দিয়েছি, পেইড বেস থেকে তো প্রয়োজন হলে আমাদের ফ্রি ক্লাস দিয়েছি প্রচুর পরিমাণ আমরা ফ্রি ক্লাসও দিয়েছি। তোমরা চিন্তাই করতে পারতা না, একমাত্র ইমরান সাজেশন ব্যতীত তোমরা মনে হয় না কোনো জায়গায় ওই এতগুলা ফ্রি ক্লাস তোমরা পাইবা। তাহলে দেখো, বুঝতে পারো তাহলে আমরা কতটুকু আমরা চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, প্রশ্ন যেমনই হোক কঠিন বা সহজ তোমরা ধোঁয়ায় লিখবা, কোনো নং বাকি রাখবা না। দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে তোমাদের প্রশ্ন সলভের ক্লাসে। আল্লাহ পাক যদি সহায় হন, বেঁচে রাখেন এবং তোমাদের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা রাখি। তো
তো বিদায় নিচ্ছি আজকে। আমি ছিলাম ইমরান স্যার এবং আমার সাথে সুশান্ত স্যার এবং মেহেদী স্যারও ছিল। তো আমরা আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। তোমরা সবাই প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবা, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আর আমাদের পেজটা যারা এখন পর্যন্ত ফলো দাও নাই, আমি আবার বলতেছি এগেইন সে দ্যাট তোমরা যারা আমাদের পেজটা এখনো ফলো দাও নাই তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। কারণ এই পেজটা যদি ফলো দাও তাহলে তোমরা আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। আমরা প্রত্যেক দিনই এই পেজ থেকে তোমাদের কিন্তু ক্লাস নিব। তো যারা এখন পর্যন্ত আমাদের পেজটা ফলো দাও নাই, আমরা কিন্তু তোমাদের যে বাকি যে সাজেশনগুলো রয়েছে বাকি সাবজেক্টগুলো আমরা মাত্র 8টি 9টি করে প্রশ্ন দিব। আমাদের এই পেজ ইমরান সাজেশন পেজটা ফেসবুক পেজ অবশ্যই ফলো দিবা। আমরা প্রত্যেক দিনই এই পেজ থেকে আমরা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো যারা যেখান থেকে আমাদের ক্লাসে আজকে উপস্থিত ছিলাম, যদি মাত্র 12 থেকে 14টি অন্যান্য ডিপার্টমেন্টের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস সকল ডিপার্টমেন্টের সাজেশন যদি পেতে চাও, আমাদের ইমরান সাজেশন ভেরিফাইড পেজটা যেখান থেকে জয়েন করেছো অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখো। যারা আমাদের এই পেজ ফলো দিয়ে রাখবা তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ, এবং প্রত্যেকেই ভালো ফলাফল করতে পারবে এবং তোমরা ভালো একটা সাজেশন পাবা। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল আলোচনা। এবং যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আল্লাহ পাক তোমাদের প্রত্যেকেই মানে কষ্টটাকে মেহনতটাকে কবুল করুন। তো স্যার আমাদের পেজটা ফলো করার জন্য কিছু বলেন স্যার। আচ্ছা দেখো, তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি, তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত আছো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের পেজটাকে ফলো করা নাই। দেখো তোমরা যদি না থাকো তাহলে আমরা কাদের নিয়ে এগিয়ে যাব? তোমাদেরকে আমরা এত হেল্প করতেছি, তোমরাও পাশে থাকো, আমাদেরকে একটু সাপোর্ট দাও। পাশাপাশি তোমাদের আশেপাশে যারা আছে, যারা এই ইংলিশ নিয়ে চিন্তিত, অনার্স বা ডিগ্রি যারা ইংলিশ নিয়ে চিন্তিত, তাদেরকে আমাদের এই পেজ সম্পর্কে তোমরা একটু অবগত করে দাও যে ইমরান সাজেশনে সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দিয়ে দেখা যাচ্ছে শত ফ্রি ক্লাসের আয়োজন করছে, দেখা যাচ্ছে একাধিক কোয়ালিফাইড টিচার দিয়ে ক্লাসগুলো নেওয়াচ্ছে। তাহলে তোমাদের কি, যদি তোমরা ক্লাসটা সর্বপ্রথম পেতে চাও, ক্লাসের নোটিফিকেশন পেতে চাও, তাহলে সবাই কি করবা, পেজটা ফলো দিয়ে দিবা। সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে, সবাই পেজটা ফলো দাও, ঠিক আছে? আজকে আর বেশি দূর আগাবো না, যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা। সবার জন্য শুভকামনা, মঙ্গল কামনা রেখে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবা। হ্যাঁ, প্রত্যেককে অনেক ধন্যবাদ। তাহলে আমরা বিদায়ের লগ্নে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেকের কষ্টগুলো পরিশ্রমগুলো কবুল করো, সেই প্রত্যাশা রাখি, আমিন। এবং তোমরা অবশ্যই আমাদের পেজ এবং আজকের ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিবা, লাইক বাটনে হিট করবা। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।